সাবধান, আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য এবং দুর্বল হৃদয়ের মানুষের জন্য একেবারেই নয়। এই গল্প শুনে যদি কোনো ক্ষতি হয় তার দায় চ্যানেল কিন্তু নেবে না। শক্তিশালী সারা জীবন দুর্বলকে শোষণ করে, কিন্তু যদি খেলা ঘুরে যায়, যদি শিকারী শিকারে পরিণত হয়, আজকে এমন একটা ডার্ক থ্রিলার নিয়ে এসেছি আপনাদের জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এর একটাই মন্ত্র, পাপের কোনো ক্ষমা নেই। শুরু হচ্ছে দ্য ট্রিটমেন্ট। অনিমেষ সান্যালের কপালে চিন্তার বেশ গভীর বলিরেখা ফুটে উঠেছে। বেশ অনেক দিন ধরেই শহরের বেশ কিছু নামি দামি মানুষের গুম হয়ে যাওয়ার খবরে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহরে। ক্রাইম ব্রাঞ্চের পোড় খাওয়া অফিসার অনিমেষের কাছে যেন এটা একটা বিশাল চ্যালেঞ্জ। রাত দিন মাথা কুটে মরে গিয়েও যেন কোনো সূত্রই পাওয়া যাচ্ছে না। অনিমেষ বাবুর মাথা ব্যথার আরও বড় একটা কারণ, এদের মধ্যে অনেককেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন। সেই তালিকায় আছে ধনী ব্যবসায়ী অর্চন রায়, উকিল গণেশ তিওয়ারি, ডাক্তার রাধা গোবিন্দ মণ্ডল এবং প্রভাবশালী সমাজকর্মী বিদিশা চ্যাটার্জি। এই চারজনকে বহু বছর আগে থেকে তিনি চেনেন, কিন্তু এদের অন্তর্ধান রহস্যের কোনো কুল কিনারা করেই ওঠা যাচ্ছে না। সিসিটিভির যুগেও এমন অদ্ভুতভাবে ফেঁসে আছেন অনিমেষ যে কোনো প্রমাণ বা সূত্র নেই সিসিটিভি ফুটেজে। সিসিটিভির যে ফুটেজগুলো পাওয়া গিয়েছে সেগুলো বিশেষ কোনো কাজে লাগছেও না, কারণ সেখানে কোনো অপহরণ বা অন্য কোনো ঘটনার ছবি ধরা পড়েনি। হ্যাঁ, শুধু ফুটেজগুলো সবকটাই একটু রাতের দিকে। আরও একটা মিল, প্রত্যেকেরই নিজস্ব গাড়ি থাকতেও কেউ নিজের গাড়ি নিয়ে যাননি। প্রত্যেকেই রাস্তায় বেরিয়ে গাড়ি নিয়েছিলেন, উবেরও নেননি যাতে ট্রেস করা সম্ভব। ফুটেজগুলো সবকটাই সেসব জায়গার যেখানে তারা পায়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু কোথায় যাচ্ছেন ঠিক যেন অন্ধকারে সূঁচ খোঁজার মতন ব্যাপার। অদ্ভুতভাবে সিসিটিভিগুলো যেখানে যেখানে আছে সেখানে আসার আগেই প্রত্যেকে গাড়ি ছেড়ে দিয়েছেন। সুতরাং ড্রাইভার বা গাড়িকে খুঁজে বের করে যে জিজ্ঞাসাবাদ করে উত্তর বেরোবে সেরকম কোনো সম্ভাবনাই নেই। তাও অন্ধকারে সূঁচ খোঁজার মতন করেই চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। টেবিলের উপর ঠক করে একটা আওয়াজ পেয়ে মুখ তুললেন অনিমেষবাবু। দেখলেন তারই সতীর্থ সমরেশ তার সামনে একটা চায়ের কাপ রেখেছে। সমরেশকে দেখে অনিমেষ বলে উঠলেন, কি রে সমু, এখনো চা? আর কি, খুব চিন্তায় আছো দেখলাম, তাই। হ্যাঁ, সে তো চিন্তায় একটু আছি বই কি। শহরে একের পর এক লোকগুলো নিখোঁজ হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে খবরই পাওয়া যাচ্ছে না কেন? কোথায় যাচ্ছে লোকগুলো? সেটা তো চিন্তার বটেই। তোমাকে চিন্তিত দেখেই তো আরো এলাম। রথিনদা সবার জন্য চা দিচ্ছিল, কিন্তু আমি বারণ করে নিজেই ওই আর কি। থ্যাঙ্কস রে। এই কল ডিটেলসগুলো পেয়েছিস? পেয়েছি। আগে বলো যে যারা নিখোঁজ হয়েছে তাদের বাড়ির লোকের সঙ্গে কি কথা বলেছো, বা আর কোনো নতুন সূত্র বা সবার জন্য কমন এরকম কোনো খবর কি পেয়েছো? কমন বলতে কি কমনের কথা বলছিস? মানে এমন কোনো একটা ঘটনা যেটা ঘটেছে সবার ক্ষেত্রেই। হ্যাঁ, একটা আছে। প্রায় প্রত্যেক ক্ষেত্রেই একটা কল আসে,
প্রত্যেকজনই বাড়ির লোকের থেকে আলাদা হয়ে গিয়ে কিছুক্ষণের জন্য ফোনে কারোর সাথে কথা বলে ঘামতে ঘামতে বেরিয়ে এসে কাউকে কিছু বিশেষ না বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। এই কারণেই তো তোকে বললাম শেষ 1 মাসের কল রেকর্ডটা বের করতে এদের সবার। পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, ইনফ্যাক্ট কালকে রাতে পেয়েছি, কিন্তু বলার সুযোগটা আজকে পেলাম। এই দেখো। বলেই সমরেশ কল রেকর্ডটা নিয়ে অনিমেষের পাশে গিয়ে দাঁড়ায়। এটা আসলে গত 1 মাসের কল রেকর্ড। কল রেকর্ডে অস্বাভাবিক কিছু না থাকলেও আরও একটা জিনিস কমন সবার জন্যে। বাড়ি থেকে যে সময় তারা বেরোয় তার ঠিক কিছুক্ষণ আগেই অজানা বিদেশি নম্বর থেকে কল আসে। প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নাম্বার। এই কল আসার পরই তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর কোনো খোঁজ নেই তাদের। এটা দেখে অনিমেষ তাকায় সমরেশের দিকে। সমরেশকে উদ্দেশ্য করে প্রশ্ন করে ওঠে সে। আচ্ছা, নাম্বারগুলো কোন দেশ থেকে এসেছে বোঝা গেছে সমরেশ? মানে ট্রেস করা সম্ভব হয়েছে? সেটা তো ট্রেস করার চেষ্টা হয়েছে, কিন্তু কতটা সঠিক এইটা বলা তো মুশকিল। এবার কেন মুশকিল কেন? আসলে নাম্বারগুলো ঠিকঠাক না। একবার দেখা গেল যে নাইজেরিয়া, খানিকক্ষণ পর আবার চেক করতে গিয়ে দেখা গেল সিডনি। মানে ওই খানিকটা সাউথের সিনেমার মতো গল্প। ফোন আসছে কিন্তু ট্রেস করতে গিয়ে দেখাচ্ছে বিভিন্ন লোকেশন। বেশ। আচ্ছা, মোবাইল টাওয়ার লোকেশন কিছু পাওয়া গেছে এদের যারা মিসিং? হ্যাঁ, এখানেও একটা অদ্ভুত ব্যাপার আছে যেটা খুব কমন। কিরকম সেটা? শহরের বাইরের দিকের একটা এলাকা রয়েছে যেটা প্রধানত জঙ্গল এরিয়া বলা চলে। মানুষের জনবসতি খুব কম। ওই কথাই আছে না, প্রদীপের তলার অন্ধকার, খানিকটা সেই রকমই আর কি। তা এই অঞ্চলে বিশেষ জনবসতি নেই বলে প্রায় 15-20 কিলোমিটার এলাকা জনমানব শূন্য একেবারে। একদম শূন্য বলাটা মনে হয় ভুল। আছে, কিছু মানুষ আছে মাঝে মাঝে, কিন্তু সেটা ধরার মধ্যে পড়ে না। প্রত্যেকেই এত রাতে বেরিয়ে এই এলাকার দিকেই গেছে, কিন্তু বেশ খানিকটা যাওয়ার পরে আর কোনো টাওয়ার লোকেশনের খোঁজ নেই। ফোনের আইপি অ্যাড্রেস? তারও কোনো খোঁজ নেই, কারণ নিখোঁজ হওয়ার পরের দিন থেকে ফোনটাই তো অন নেই। বেশ বেশ। আচ্ছা, ওখানে কি টাওয়ার সমস্যা আছে? আর বন্য জন্তুর ভয় কিছু? না না, বনজন্তু কিছুই নেই। তবে ওই বললাম, সরকারের নজর কম থাকায় উন্নয়ন কম। টাওয়ার থাকে কিন্তু খুব দুর্বল। এর আগে 1-2বার ওদিকে আমি গেছি, তখন দেখেছি ওই অঞ্চলে ফোনের টাওয়ার প্রায় থাকে না। বেশ, একবার একটা গ্রুপ নিয়ে ওদিকে গিয়ে খোঁজ খবর বা জঙ্গলে একবার তল্লাশি করে দেখলে তো হয়। জঙ্গল তো খুব ঘন হবার কথা নয়। জঙ্গল খুব ঘন না হলেও অনেক বড় বড় গাছপালা আছে এবং অনেকটা এলাকা জুড়ে এই জঙ্গল। বনজন্তুর উৎপাত এখানে নেই বলে অনেকক্ষণ বাদে বাদে মানুষের বসতি হলেও এখানকার বাসিন্দাদের সমস্যা হয় না সেরকম বিশেষ। বেশ, বুঝলাম। জঙ্গলের ওই অঞ্চলে যখন বারবার এই ঘটনা ঘটছে, তখন একবার ওখানে সার্চ অপারেশন করলে তো হয়, একটা ছোটখাটো টিম নিয়ে গিয়ে। হ্যাঁ অনিমেষদা, সেটা করাই যায়। কাল তাহলে করা যাক, সকাল সকাল নাকি? আমাদের একটা ছোট টিম চলুক, আর লোকাল থানার একটা সার্চ টিম চলুক। ওখানকার জঙ্গলটা একটু সার্চ করে দেখা যাবে। ঘন না হয় অসুবিধা হবে না খুব একটা। আচ্ছা বেশ, তাহলে তাই হবে। আমি আজকে সব রেডি করে রাখছি। বেশ, আমি তাহলে আজ একবার রাধা গোবিন্দ বাবু আর গণেশবাবুর বাড়িতে গিয়ে আরও একবার ওনাদের পরিবারের সাথে ডিটেলে কথা বলে আসছি, বুঝলি? আর কালকের জন্য সব তৈরি রাখ। অনিমেষ সেটা বলে টেবিল ছেড়ে উঠতে যাবে, ঠিক এই সময় পথ আটকালো সমরেশ। সমরেশের দিকে তাকাতেই অনিমেষ দেখতে পেল সমরেশের মুখে একটা হালকা হাসি। হাসিটার কারণ বুঝতে না পেরে অনিমেষ বলে উঠল, কিরে সমু, তোর দাবি কি এভাবে আটকালি? ট্রিটটা দিচ্ছ কবে? ট্রিট? কিসের আবার ট্রিট? 35 বছর বয়সে বিয়ে করছো, তাও আবার যে সে না একজন সুন্দরী প্রফেসর। তোমাদের বয়সে 10টা বছরের পার্থক্য। কি করে বৌদিকে হাত করলে একটু বলো তো? হ্যাঁ, আমরাও একটু ফলো করি। কেমন করে করা যেতে পারে, হ্যাঁ একটু শুনি। বলেই হেসে উঠল সমরেশ। সমরেশের দেখা দেখি অনিমেষও হেসে উঠলেন। তারপর সমরেশের কানের কাছে মুখ নিয়ে গিয়ে অনিমেষ বলে উঠল, সিক্রেট বলবো কেন? ধুর দাদা, তুমিও না একটু কিনা ভাইদের সাহায্য করবে সেটা না। যাক গে,
ট্রিটটা দাও তো, ব্যাচেলার ট্রিট। আরে দেবো রে বাবা, দেবো। এখনো তো 2 মাস বাকি আছে, আমার বিয়েতেই গিয়ে খাবি আর কি। না না না, আগে ট্রিট চাই। আচ্ছা বেশ বেশ বেশ, কাল ওই সার্চ ছেড়ে ফিরি। কখন ফিরবো তো জানি না, ফিরি আগে, তারপর ট্রিট গোটা ডিপার্টমেন্টকে, ঠিক আছে? জানিয়ে দে সবাইকে, যা। বেশ, আমি এক্ষুনি জানাচ্ছি। আচ্ছা দাঁড়া, আগে কাজের কথাটা সেরে নি। কাল কে কে যাবে আমার সাথে? আমি কি বলি, আমরা 3 জন যাই, আমি, তুই, আর কে যাবে বল? সন্দীপ যাবে, নতুন জয়েন করেছে। কাজ কারবার ওকেও তো বুঝতে হবে আস্তে আস্তে। বেশ, তাহলে আমি, তুই আর সন্দীপ যাচ্ছি তাহলে কাল। সন্দীপকে বলিস তৈরি থাকতে কালকের জন্য। বেশ, বলবো। সমরেশের সাথে কথা বলেই বাইক নিয়ে বেরিয়ে পড়ল অনিমেষ রাধা গোবিন্দ বাবু আর গণেশ বাবুর বাড়ির লোকেদের সাথে কথা বলার জন্য আরও একবার। সবকিছু আরও নিখুঁতভাবে জানাটা দরকার। রাধা গোবিন্দ বাবুর বাড়িতে তখন তার শোকে ম্রিয়মান ছেলে ও তার স্ত্রী রয়েছেন। মাকে পাশের ঘরে পাঠিয়ে দিয়ে আরও একবার বসল সে অনিমেষ বাবুর সামনে। অনিমেষ বাবু আবারও একবার অনুরোধের সুরেই বললেন, দেখো পার্থ, বাধ্য হয়ে আরও একবার তোমার কাছে এলাম আমরা। সত্যি বলতে বিশেষ কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। একবার তাই বলো তো, মনে করে সেদিন তোমার বাবা বেরোনোর আগে ঠিক কি কি ঘটনা ঘটেছিল, মনে করে বলতে পারবে? পার্থ মাথা নিচু করে ধীরে ধীরে শুরু করলো। হ্যাঁ, সেদিন তখন প্রায় রাত 8টা বাজে। বাবা সেদিন চেম্বারে যাননি, বাড়িতে গল্পগুজব করছিলেন। হঠাৎ রাত 8টার দিকে একটা ফোন আসে। বাবা ফোন রিসিভ করেন। প্রাথমিকভাবে কথা শুনে মনে হচ্ছিল কোনো রোগী দেখতে যাওয়ার জন্য অনুরোধ আসছিল। বাবা কঠোরভাবেই না বলে ফোনটা কাটতে যাবে, সেই সময়ে বাবা ফোনটা চেপে ধরে কানে। চোখ একটু বিস্ফারিত হয়ে যায়, বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে। কিছু না বলেই বাবা পাশের ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর বেরিয়ে আসে প্রায় মিনিট 5 পর। কাউকে বলার বিশেষ সুযোগও সেরকম কিছু দেননি, আসছি বলে বেরিয়ে যান। তারপর অনেকক্ষণ আসছে না দেখে আমরা কল করি, কিন্তু সেই একই কথা, সুইচ অফ। আজও করলাম, আজও তাই বলল। কথাটা শুনে ভাবতে আরম্ভ করলো অনিমেষ। আরও বেশ কিছু জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এলেন। এরপর গন্তব্য গণেশবাবুর বাড়ি। গণেশ তিওয়ারির মতন প্রভাবশালী মানুষের পেছনেও যে কেউ পড়তে পারে এ কথা যেন ভাবাই যায় না। গণেশবাবুর বাড়িতে যখন পৌঁছলেন অনিমেষ, তখন তার বাড়িতে তার 2 ছেলে, তাদের স্ত্রী, মেয়ে, জামাই সবাই উপস্থিত ছিলেন। তাদের সাথে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সেই প্রায় একই সময় রাত 8টাতেই গণেশবাবুর কাছে একটা ফোন আসে, কিন্তু সেটা অন্যদিন। প্রথমে শুনে কোনো মক্কেল মনে হয় বাড়ির লোকেদের। তারপরই চিন্তামগ্ন মুখে কানে ফোন নিয়ে বাড়ির বাইরে বের হয়ে যান, আর ফেরত আসেননি। দুজনের বাড়ি থেকেই ঘুরে অফিস ফিরে কাজ কিছু গুছিয়ে নিয়ে নিজের বাড়িতে ফিরে যায় সে। কেসটা কি হতে পারে বা না পারে ভাবতে ভাবতেই খেয়ে দিয়ে শুয়ে পড়ে সে। চোখটা একটু লাগবো লাগবো করছে, এমন সময় তার ফোন বেজে ওঠে। একটু বিরক্ত হই ফোনের স্ক্রিনে চোখ রাখতেই সে দেখতে পায় তার হবু স্ত্রী অভিষিক্তা। এই সময় সাধারণত অভিষিক্তার ফোন আসে না। আজ ফোন দেখে অনিমেষ ভাবতে আরম্ভ করলো কোনো বিপদ হলো কিনা। তাড়াতাড়ি ফোনটা ধরতেই ওপারে উদ্বিগ্ন অভিষিক্তার গলা ভেসে আসে। কি গো, আজ সারাদিন ফোন নেই? সরি গো, কাজ নিয়ে ব্যস্ত ছিলাম এত যে কিছুই বলার নেই। আর কাল কি করবে, বেরোবে কখন? কাল শহরের বাইরে জঙ্গলের দিকটা যাব একটা সার্চ টিম নিয়ে। বাইকটা কাল আর নেবো না, পুলিশ জিপেই চলে যাব। বেরোবো ওই 10টার দিকে। কজন যাচ্ছ? কি ব্যাপার, এত খুঁটিনাটি জানতে চাইছো? না, জানছি, কারণ কখন তোমার কথা বলার সময় হবে সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করছি আর কি। কাল আমরা 2টো টিম যাব। একটাই থাকবো আমি, সমরেশ আর সন্দীপ, আর অন্য টিমটাই থাকবে লোকাল থানার মোটামুটি 6-7 জন। বেশ, কাল তুমি বাইক নিয়ে যাবে আর বেশ কিছু সেলফি নিয়ে পাঠাবে। আরে সবাই থাকবে, কি করে হবে?
ঠিক হবে, সবাইকে একটু এগিয়ে যেতে বলে নেবে সেলফি, ওই কারণেই তো বাইক নিয়ে যেতে বললাম। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, তাই হবে। নাও, এটা বলার আর জানার জন্যই ফোন করলাম একবার। সাবধানে যেও, আর একা থাকবে শেষে ছবি তোলার জন্যে। অভিষিক্তা যেন অনিমেষের একা থাকার জন্যে একটু বেশি জোর দিচ্ছে। অনিমেষ বুঝতে পারল সে স্ক্রিনে অনিমেষ ছাড়া আর কাউকে দেখতে চাইছে না, তার জন্যই এতবার করে এত অনুরোধ। হেসে অনিমেষ বলে উঠল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তাই হবে, আজকের মতন রাখি তাহলে। অনিমেষের আশ্বাস শুনে অভিষিক্তা ফোনটা রেখে দেয়। তাদের সম্পর্ক যে কিভাবে শুরু হয়েছিল মনে করতে গিয়ে থাক, আর মনে করে লাভ নেই। বেশ সুন্দর সবকিছু চলছে এই ভেবে ফোনটা রেখে অনিমেষ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা অনিমেষ বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ক্রাইম ব্রাঞ্চের অফিসে পৌঁছে সন্দীপের সাথে সে দেখা করে। সমরেশ আজ আসতে পারেনি, আর তাদের সাথে যেতেও পারবে না। সমরেশের বাবার হঠাৎ করে শরীরটা একটু বেশি খারাপ করায় বাবাকে নিয়ে হাসপাতালে গেছে সে। ফিরতে তার দেরিই হবে। সন্দীপ ক্রাইম ব্রাঞ্চের গাড়ি ও একজন ড্রাইভার নিয়ে বেরিয়ে পড়ে। আর আগের দিনের কথা মতোই বাইক নিয়ে বেরিয়ে পড়ে অনিমেষ। লোকাল থানা থেকে 6 জনের একটা সার্চ টিম নিয়ে বেরিয়ে পড়ে তারা। মোটামুটি 1 ঘন্টার ওপর সময় নিয়ে তারা এসে পৌঁছায় সেই এলাকায়। এই এলাকার আলাদা কোনো নাম নেই সেভাবে। স্থানীয় যে কাছের গ্রাম আছে সেটা এখান থেকে একটু দূরে। গ্রামের নাম রত্নাগঞ্জ। এই গ্রামের লোকেরা এই জঙ্গল এলাকাটাকে ডাকে স্বদেশীদের আড্ডা বলে। স্বাধীনতার আগে অনেক বিপ্লবী নাকি এই জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকত। অনেক বিপ্লবী মিটিং এখানে সম্পন্ন হতো সেই সময়। রাতের অন্ধকারে এখানে গা ঢাকা দিয়ে থাকা খুব সুবিধের হতো। জঙ্গল অঞ্চলে পৌঁছেই তারা তাদের অপারেশন শুরু করল। টানা 3 ঘন্টা অপারেশন চালানোর পর বিশেষ কোনো তথ্য বা ক্লু কিছু না পেয়ে ক্লান্ত হয়ে বসেও পড়ল তারা। রাস্তাও বেশ কাঁচা এই এলাকার। শহরের যে একটা অংশ সেটা প্রায় বোঝাই দায়। যদিও এই অঞ্চলকে শহরের অংশ না বলে শহরের বাইরের এক গণ্ডগ্রাম অনায়াসে বলা চলে। সন্দীপ নতুন জয়েন করলেও বেশ মিশুকে ছেলেই বলা চলে। চোখ কান বেশ ভালো রকমের সজাগ। সার্চ অপারেশন সফল না হওয়ায় বেশ একটু ক্লান্ত আর একটু মন ভেঙে গেছে সকলের। 9 জনের প্রায় সকলেই এদিক ওদিকে তখন ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। কেউ গাছের কাটা গুড়ির উপর বসে রয়েছে। সন্দীপ অনিমেষের পাশে এসে বসে অনিমেষের উদ্দেশ্যে বলে ওঠে, স্যার এবার কি তাহলে ফিরবেন? হ্যাঁ, ফিরতে তো হবেই। চলুন তাহলে আস্তে আস্তে এগোনো যাক। হ্যাঁ যাবো, তোমরা একটু এগো, আমি একটু পরে যাচ্ছি। বাইক সাথে আছে তাই অসুবিধা হবে না। এই জঙ্গলে একা থাকবেন? আরে ভয় নেই, জন্তু জানোয়ার নেই, তাই কোনো অসুবিধাও নেই। ও চলে যাবো ঠিক। আচ্ছা স্যার। তা তুমি প্রেম করেছো বা বিয়ে করেছো? না স্যার, কোনোটাই নেই। তাহলে আর কি বুঝবে ভাইয়া এ কেমন যন্ত্রণা? স্যার ঠিক বুঝলাম না। কিছুদিন পরেই আমার বিয়ে। যার সাথে সম্পর্ক ছিল তাকেই বিয়ে করা আর কি। তার দাবি একটু যেন নিরিবিলিতে নিজের ছবি তুলি তার জন্যে, সেই কারণেই আর কি। ও সরি স্যার, বুঝতে পারিনি। নো ইস্যু ইয়াং বয়। কোথায় থাকো তুমি? আমি থাকি তালপাড়া, এই বর্ধমানের দিকে আর কি। আচ্ছা বেশ বেশ। তা এখানে মেসে থাকছো নাকি? হ্যাঁ ওই আর কি স্যার, মাসে 2 বার বাড়ি যাই টুক করে, আবার চলেও আসতে হয়। তা বেশ। আচ্ছা নাও, তোমরা এবার এগোতে থাকো, আমি যাচ্ছি একটু পরে, গিয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ, সমরেশ এলে বলে দিও আমার একটা ট্রিট দেওয়ার কথা আছে ডিপার্টমেন্টকে, সেটার জন্য যেন সবাই তৈরি থাকে, ঠিক আছে? যাও, আমি আসছি। কথাবার্তা শেষ করেই অনিমেষ বাদে বাকি সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। খাপ ছাড়া জঙ্গলের মধ্যে তখন একা অনিমেষ। মনে মনে ভাবে, এই যে এক অদ্ভুত জ্বালা হয়েছে, সে সেখানে হাত বুড়ো বয়সে এসে গার্লফ্রেন্ডের জন্য সেলফি তুলতে হচ্ছে পাঠাতে হবে বলে। বলে পকেট থেকে ফোনটা বার করতেই মুখ থেকে তার একটা শব্দ বেরিয়ে আসে। ও শিট, ফোনে একটুও টাওয়ার নেই। সে ভুলেই গেছিল যে এখানে টাওয়ার থাকে না। ছবি তুলে সে যেমন পাঠাতে পারবে না হোয়াটসঅ্যাপে, তেমনি কোনো সমস্যায় পড়ে গেলে ব্যাকআপের জন্য সাহায্যও চাইতে পারবে না।
পুলিশের গাড়িগুলো বেশ খানিকটা এগিয়ে গেছে। জঙ্গলের নির্জনতা উপভোগ করতে গিয়ে আর সিগারেট খেতে গিয়ে একটু লেটও করে ফেলেছে সে। চটপট ফটো সেশন শেষ করে বাইকে স্টার্ট দেয় সে। বাইক স্টার্ট দিয়ে 200 মিটার মতন এগোতেই বিপত্তি। টায়ার বার্স্টের বিভৎস জোরে আওয়াজে কেঁপে উঠল শান্ত জঙ্গল এলাকা। অনিমেষ নেমে দেখল দুটো চাকাই গেছে, কোনো হাওয়াই নেই চাকায়। ধুস বলে দুম করে বাইকে সজোরে লাথি মারে নিজের বোকামির জন্যে। কেন যে গাড়িগুলোর সাথে গেল না? এই জঙ্গলে এখন কোথায় সাহায্য পাবে? বিরক্ত হয়ে বাইকে হেলান দিয়ে একটা সিগারেট ধরায়। টায়ার কেন বার্স্ট হলো পরীক্ষা করতে সে একটু রাস্তা ধরে এগিয়েই যায়। এগিয়ে যেতেই দেখতে পায় বেশ খানিকটা অংশ জুড়ে রাস্তায় পেরেক ছড়িয়ে রয়েছে। আশ্চর্য, একটু আগেই পুলিশের গাড়িগুলো আরামসে বেরিয়ে গেল, কিছু হলো না, অথচ এখন রাস্তা ভর্তি পেরেক। তাহলে কি কোনোভাবে আগের গাড়িগুলোতে কিছু পেরেক কোনো দরকারে কোথাও রাখা ছিল? সেগুলো গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় পড়ে গেছে? কে জানে, হতেও পারে। না হলে এখানে আর কে আসবে পেরেক ছড়াতে? বসে সেগুলোই অনিমেষ নিরীক্ষণ করছিল। এই সময়ে পেছন থেকে হালকা একটা মচমচ আওয়াজ শুনে বিপদ আন্দাজ করে অনিমেষ। কারণ এই জঙ্গলে কারোর আসা এই মুহূর্তে সম্ভাবনা কম সেভাবে। রিভলভারের বাটনটা খুলে নিয়ে পেছনে তাকাতেই সে দেখতে পেল বছর 20-25-এর এক যুবক হাত তুলে সারেন্ডার করার ভঙ্গিতে দাঁড়িয়ে ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করছে। অনিমেষ কিছুক্ষণ ধরে দেখার পর বুঝতে পারল লোকটা খুব সম্ভবত কথা বলতে পারে না, অর্থাৎ বোবা। ভালো করে তার ইশারাগুলো দেখার পর সে বুঝতে পারল ছেলেটি আসলে তাকে সাহায্য করতে চাইছে। অনিমেষও ইশারাতেই তাকে বোঝালো যে তার বাইকের চাকা পাঞ্চার হয়ে গেছে, এখানে সাহায্য করার কেউ নেই। তার উত্তরে ছেলেটি ইশারাতেই তাকে বোঝানোর চেষ্টা করলো সে বাইকটা নিয়ে সারিয়ে সাহায্য করতে চায়। জঙ্গলের মধ্যে সাহায্য পাওয়ার কোনো উপায় না দেখে অনিমেষ রাজি হয়ে যায়। ছেলেটি ঠেলে বাইকটাকে নিয়ে যেতে থাকে আর একটু গভীর জঙ্গলে। ইশারায় বোঝায় যে জঙ্গলের মধ্যে কোনো একটা থাকার ব্যবস্থা আছে, হয়তো ছেলেটির বাড়ি। সেখানেই নিয়ে গিয়ে সে ঠিক করতে চায় হয়তো। বেশ অনেকটা রাস্তা আসার পর একটা বেশ পুরনো বাড়ি দেখতে পাওয়া যায় জঙ্গলের মধ্যে। পুরনো মানে বেশ পুরনো একটা পাকা বাড়ি, বোঝাই যাচ্ছে অনেক দিন আগের তৈরি। কিন্তু এই বিষয়ে কেউ কিছু জানেন না কেন ভাবতেই অবাক লাগে। সামনে বেড়া দিয়ে ঘেরা, বেড়াটা খুব একটা আগের বলে মনে হয় না। কাঠের একটা দরজা আছে বেড়া লাগোয়া, তারপরই বাড়িটা। বাইকটা ঢুকিয়ে স্ট্যান্ড করে সে অনিমেষকে অনুরোধ করলো একবার ভেতরে গিয়ে বসতে। অনিমেষ তাতে রাজি হয়। ছেলেটি রাস্তা দেখিয়ে আগে নিয়ে গিয়ে দরজা খুলে ঘরে বসতে বলে। ঘরে পা দিতেই ভয়ঙ্কর চিৎকার শুনতে পায় সে। না, কোনো মানুষের না, কুকুরের চিৎকার। দরজার সোজাসুজি একটু দূরে 3টে কুকুর বাঁধা। অনিমেষকে দেখে তারা চিৎকার করছে, জিভ দিয়ে এমন লালা ঝরছে অনিমেষের দিকে তাকিয়ে যেন পারলে অনিমেষকেই ছিঁড়ে খেয়ে ফেলে। এই চুপ চুপ চুপ, চল ঘরে চল চল। বছর 35-এর এক ভদ্রলোক, অর্থাৎ অনিমেষেরই বয়সী একজন, পাশের একটা ঘর থেকে বেরিয়ে কুকুরগুলোর মাথায় হাত বুলিয়ে ভেতরের ঘরে নিয়ে গেল। তাদের ভেতরের ঘরে নিয়ে গিয়ে রেখে এসে সেই ভদ্রলোক অনিমেষের সামনে এসে দাঁড়ায়। চোখে চশমা, পায়জামা পাঞ্জাবি পরা নেহাত নিপাট ভদ্রলোক এই ব্যক্তি। অনিমেষের সামনে এসে হাত জোর করে তাকে বসার অনুরোধ জানালেন তিনি। সামনাসামনি বসে কথা বলাটা সেই ভদ্রলোকই শুরু করলেন। নমস্কার, আমি অভিজিৎ দত্ত। আপনার পরিচয়? আমি অনিমেষ স্যান্ডাল, ক্রাইম ব্রাঞ্চ। ও বাবা, আপনি তো তাহলে পুলিশ দেখছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কিছু মনে করবেন না যেন, আপনি ঢুকতেই আমার 3টে পোষ্য আপনাকে দেখে একটু অভদ্রতামি করে ফেলেছে। না, ঠিক আছে। কি নাম ওদের? লুসি, জর্জ আর হগম্যান। আসলে মাংসের গন্ধে আর কি, বুঝতেই পারছেন। মাংসের গন্ধ মানে? মানে আজ বাড়িতে মাংস রান্না হচ্ছে তো, এই আর কি। আর দুপুরবেলা বলেও কথা। ও আচ্ছা আচ্ছা, তাই বলুন।
এই অসময়ে এসে আপনাকে ব্যতিব্যস্ত করার জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। নেহাত আমার বাইকটা খারাপ হয়ে গেল। আরে না না, ওটা কোনো ব্যাপার না। কি হয়েছে আপনার বাইকে? আর বলবেন না, পাংচার। ভাগ্যিস আপনার বাড়িতে কাজ করা ছেলেটা এসেছিল, তাই বাঁচোয়া, না হলে সাগরে পড়ে গেছিলাম। ও আমার বাড়ির কাজের লোক না, ও আমার ভাই। ও কথা বলতে পারে না। ও সরি, কিছু মনে করবেন না, আমি বুঝতে পারিনি। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। ওর একমাত্র সম্বল আমি। ওর নাম দীনেশ। আচ্ছা আচ্ছা, তা আপনাদের এই এত ভেতরে জঙ্গলের মধ্যে বাড়ি? হ্যাঁ, আসলে এই জায়গাটা একসময় স্বদেশীদের আড্ডাখানা ছিল, জানেনি? হ্যাঁ হ্যাঁ, শুনেছি সেটা। আমার দাদুরা দুই ভাই ছিলেন। আমার নিজের দাদু ব্যবসা করতেন, আর দাদুর ভাই ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতেন। দাদুর ভাই মানে সেও আমার দাদুই, যদিও সেই দাদুর ভাই ব্রিটিশ সরকারের অধীনে কাজ করতো মানে এটা নয় যে সে ব্রিটিশ শাসনের অনুগত ছিল। সে ব্রিটিশ অধীনে কাজ নিয়েছিল তার ভাই মানে আমার দাদুকে বাঁচানোর জন্য। বাঁচাবার জন্যে? কেন? আপনার দাদু তো ব্যবসা করতেন বললেন। হ্যাঁ, সেটারও একটা বড় উদ্দেশ্য ছিল। দাদু যা রোজগার করতেন তার বড় একটা অংশ বিপ্লবীদের কাজে দান করতেন। তাই তাকে সব দিক থেকে রক্ষা করার জন্যে ব্রিটিশ রাজের ভেতরের খবর জানা অত্যন্ত জরুরি ছিল, যাতে সতর্ক থাকা যায়। বিপ্লবীদের জন্য এই জঙ্গল একটা আদর্শ আস্তানা হয়ে ওঠায় আমার দাদুই এই বাড়িটা নির্মাণ করান, যাতে বিপ্লবীদের সরানো বা লুকোনো যেতে পারে। ব্রিটিশরা এই জঙ্গলের ব্যাপারে জানতে পেরে আমার দাদুর ভাইকে এই জঙ্গলের একটা নকশা তৈরি করতে বলেন। তিনি তখন বুদ্ধি করে পুরো জঙ্গলের নকশাই তৈরি করান, শুধু এই বাড়ির অস্তিত্বের কথা বাদ দিয়ে। সেই কারণে এখানে ব্রিটিশরা খুব একটা সুবিধে করে উঠতে পারত না। একবার এক ব্রিটিশ চর এই বাড়িটা দেখে ফেলেছিল। আমাদের স্বদেশীদের চোখে পড়ে যাওয়ায় তাকে এখানেই গুলি করে হত্যা করে এখানেই পুঁতে দেওয়া হয়। তার আর কোনো খোঁজ কেউ বাইরের লোকজন পায়। তো তখন থেকেই এই বাড়ি এখানে এইভাবে আছে। স্বাধীনতার পর এই বাড়িটা আমাদের বংশের লোকেরা ব্যবহার করত ঘুরতে আসার জায়গা হিসাবে। এই বাড়িটার বিষয়ে আমাদের চেনা পরিচিতরাও জানে না সেইভাবে। আমিও আসি এখানে মাঝে মাঝে ছুটি কাটাতে। এখানে বেশ কিছু গুপ্ত কক্ষও আছে মাটির তলায়। বাহ, দারুণ তো। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন না, কি ব্যাপার? এখানে আপনি যাতায়াত করেন, নির্দিষ্টভাবে থাকেন না? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে আসি দুই ভাই, প্রকৃতির মাঝে একটু শান্তি খুঁজে নিতে। কেন বলুন তো? আচ্ছা দেখুন তো, এদেরকে আপনি চেনেন কিনা? অনিমেষ তার কোমরে বাঁধা ব্যাগের পকেট থেকে সেই ছবিগুলো বার করল যারা নিখোঁজ। অভিজিৎ বাবু ছবিগুলো নাড়াচাড়া করতে করতে বললেন, না অনিমেষ বাবু, এদের তো দেখিনি। আর আমি থাকি বা কোথায়? এই দেখুন না, ঘরে কারেন্টের ব্যবস্থাও নেই। যেটা দেখছেন সেটা সোলারে চলছে। এই কারণে আলাদাভাবে আমার কারেন্টের বিলও আসে না। বাহ, এটাও দারুণ তো। সবই কি আপনার নিজের সেট আপ? হ্যাঁ, নিজেই করেছি সময় নিয়ে। কিন্তু এরা কারা যাদের ছবি আপনি দেখালেন? আসলে এরা সবাই এই এলাকাতে এসে নিখোঁজ হয়েছে, কিন্তু কোথায় কেউ বুঝতে পারছে না। সেই খোঁজ করতে এখানে এসেছিলাম আমরা। বাকিরা বেরিয়ে গেছে, কিন্তু আমি একটু দরকারে পিছিয়ে গেছিলাম, তাই বিপত্তি। হ্যাঁ, এখানে আপনি মাঝে সাঝে আসেন বলে আপনাকে দেখালাম, যদি চিনে থাকেন বা দেখে থাকেন। না অনিমেষ বাবু, সরি, আমি দেখিনি। শুনে খারাপই লাগলো বড্ড। হ্যাঁ, এরা বেশিরভাগই কেউ ডাক্তার, কেউ সমাজকর্মী। দুষ্কৃতও আছে এই তালিকায়, কিন্তু এদের অন্তর্ধান বেশ চিন্তার কারণ আমাদের সবার। হ্যাঁ, সেটা তো বটেই। আচ্ছা, এখন তো দুপুর প্রায় 2টো বাজে। সকালে কিছু খেয়েছেন? না, কিছু খাওয়া হয়নি অনেকক্ষণ। সেই বাড়ি থেকে বেরোনোর সময় ব্রেকফাস্ট। বুঝতেই পারছেন, পুলিশের চাকরি। তাহলে তো খিদেও পেয়েছে আশা করি আপনার, তাই না? হ্যাঁ, সেটা তো পেয়েছি। কেন বলুন তো? যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি কি? হ্যাঁ বলুন না। বলছি, আমাদের আজ মাংস রান্না হয়েছে। গরিবের ঘরে একটু মাংস ভাত খেয়ে যান না। অনিমেষের কাছে এই প্রস্তাব অনেকটা হাতে চাঁদ পাওয়ার মতন। একবার উকি দিয়ে বাইরে দেখে নিল। দীনেশ তখনও তার বাইক ঠিক করতে ব্যস্ত, তার প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে। সকাল থেকে কাজে নেমে খিদেও প্রচুর পেয়েছে, তাই এই প্রস্তাবে না করাটা একরকম বোকামি। সব দিক ভেবে নিয়ে রাজি হয়ে গেল অনিমেষ। অনিমেষের জন্য গুছিয়ে সবকিছু নিয়ে এলেন অভিজিৎ বাবু। অনিমেষ জিজ্ঞেস করল, আপনাদের কই? আপনারা খাবেন না? আপনি খান, আমাদের আগেই খাওয়া হয়ে গেছে। আমরা 12টার দিকে খেয়ে নিয়েছি।
আসলে আমাদের একটু আগে খাওয়া অভ্যাস তো, একটু বেশি করেই আমাদের রান্না করা থাকে, তাই অসুবিধে হয় না। আচ্ছা আচ্ছা, এখানে তো ছুটি কাটাতে আসেন আপনারা, আপনাদের আসল বাড়ি কোথায়? উত্তর বনগ্রাম জানেন? আমরা ওখানেই থাকি আসলে। উত্তর বনগ্রাম? হ্যাঁ, চেনেন নাকি? চেনা চেনা লাগছে জানো। হ্যাঁ, গিয়ে থাকবেন হয়তো কখনো। এখন মন দিয়ে খান তো, দেখুন কেমন লাগে। মাংসটা বেশ ভালো বোনলেস, রান্নাও বেশ ভালো হয়েছে। কিন্তু এটা কিসের মাংস? মুরগির মাংস কি? একটু যেন অন্যরকম লাগছে। খেতে খেতে থেমে গিয়ে জিজ্ঞেস করলো অনিমেষ, এটা কিসের মাংস? কেন মুরগির? কেন ভালো হয়নি? না না, খুব ভালো হয়েছে, কিন্তু কিরকম যেন মুরগি মুরগি ঠিক লাগছে না। আরে না না, মুরগিরই, একটু অন্য জাতের দেশি মুরগি তো, তাই আর কি। আচ্ছা আচ্ছা, না না, রান্না খুব ভালো হয়েছে। আপনি তো চমৎকার রান্না করেন মশাই। ধন্যবাদ। হ্যাঁ, রান্না করা তো একটা শখ, আমারও ওটাই শখ আর কি। বেশ ভালো করে জমিয়ে মাংস ভাত খেয়ে উঠে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে চেয়ারে বসলো অনিমেষ। অভিজিৎবাবু তখন টেবিল পরিষ্কার করতে ব্যস্ত। একটু যেন ভাত ঘুমো পেয়ে গেছে অনিমেষের, একটু কেমন যেন ঝিমুনি ঝিমুনি লাগছে। অভিজিৎবাবু সব সেরে সামনে এসে বসলো অনিমেষের। বেশ কেমন যেন একটু বেশি ঝিমুনি লাগছে অনিমেষের। কেন যে এরকম আজ হচ্ছে কে জানে, ঠিক যেন কেউ নেশা করিয়ে দিয়েছে। তাও একটু কোনো রকমে তাকিয়ে রইল সে। হঠাৎ করে কারেন্টও চলে যায় এই সময়, অথচ সোলার প্যানেলে এভাবে কারেন্ট যাওয়াটা উচিত না। কারেন্ট চলে যেতেই অভিজিৎ বাবুর মুখ থেকে কয়েকটা কথা বেরিয়ে এলো। এই যা, কোথায় কানেকশানে ফল্ট হয়েছে, দাঁড়ান আপনি বসুন, আমি মোমবাতিটা নিয়ে আসি। এই বলে উঠে গিয়ে মোমবাতি জ্বালিয়ে নিয়ে এলেন অভিজিৎ বাবু। অনিমেষের সামনে টেবিলে মোমবাতি রেখে বললেন, কি অনিমেষ বাবু, কিছু অস্বস্তি হচ্ছে নাকি? না না, বলুন, অসুবিধা নেই। আপনার বাইক সারাই হতে তো মনে হচ্ছে একটু সময় লাগবে। হ্যাঁ, যা দেখছি সেরকমই মনে হচ্ছে। আপনার ভাই কি মেকানিক? হ্যাঁ, কাজ জানে, শিখিয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনি কি বলছিলেন যেন? চলুন আমরা একটা গেম খেলি, আপনার যথেষ্ট ঘুম ঘুম পাচ্ছে, আস্তে আস্তে কেটে যাবে। কি গেম খেলবেন? ওই কি আর, প্রশ্নোত্তর পর্ব। আপনি আমি আমাদের জীবনের বিভিন্ন ঘটনা বা অভিজ্ঞতা নিজেদের মধ্যে ভাগ করে নেব। সাধারণত অনিমেষের মতন একজন বুদ্ধিমান অফিসারের এতে চট করে রাজি হবার কথা না থাকলেও কোনো এক অদ্ভুত মন্ত্র বলে সে রাজি হয়ে গেল। খানিকটা জুয়া খেলার মতন করে বসা। টেবিলের দুদিকে অনিমেষ আর অভিজিৎবাবু বসে, দরজা জানালা প্রায় বন্ধ, মাঝে একটা মোমবাতির আলো। অভিজিৎবাবু বলা আরম্ভ করলেন, আচ্ছা, আপনি শুরু করবেন না আমি শুরু করব? আপনি করুন, এই বুদ্ধি আপনার যখন। বেশ, তো অনিমেষ বাবু, আপনার কেমন লাগছে বলুন তো এখানে এসে? আপাতত তো ভালোই লাগছে, যেভাবে আমাকে ওয়েলকাম করলেন সেটা আরো ভালো লাগছে। হ্যাঁ, আরো অনেক বেশি ভালো লাগবে, অপেক্ষা করুন। অনিমেষ যেন বুঝতে পারছে তার চোখ যেন একটু একটু করে ঝাপসা হচ্ছে, মোমবাতির আলোটা একটু যেন বড় বড় লাগছে। সামনে থাকা টেবিলে জলটা খেয়ে নিল সে ঢক ঢক করে। অভিজিৎবাবু প্রশ্ন করলেন, কি অনিমেষ বাবু, আপনার কি খুব অসুবিধে হচ্ছে? না, এখন ঠিক আছে, জলটা খেয়ে একটু কেমন যেন হচ্ছিল, এখন ভালো। আপনি বলুন, আসলে অনেকক্ষণ পেট ফাঁকা থাকার পর খেয়েছি তো, তাই জন্যই হয়তো একটু অস্বস্তি করছে আর কি। এখন একটু ভালো লাগছে। আপনি বলুন। আচ্ছা, বেশ বেশ বেশ। তা আপনি কতদিন চাকরি করছেন? নয় করে তাও 10 বছরের উপর তো হয়েই গেল, ভালো খারাপ মিশিয়ে। ক্রাইম ব্রাঞ্চে আমি এসেছি 5 বছর হলো, তার আগে পুলিশের অন্য পোস্টে ছিলাম। তা আপনার ভালো খারাপ অভিজ্ঞতার কিছু কথা বলুন দেখি, আগে ভালোটাই বলুন। ভালো বলতে, আমি আমার ডিপার্টমেন্টে খুব সৎ একজন অফিসার হিসেবে পরিচিত, কোনো দাগ নাই, ঘুষ নেই না, ক্রাইম রেট কমানোতে আমার বড় অবদান আছে। গত বছর সেরা অফিসার মনোনীত হয়েছি আমার ডিপার্টমেন্ট থেকে। মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়েছি আমার সততা এবং আমার কর্মদক্ষতার জন্য।
একজন ক্রাইম ব্রাঞ্চের সদস্য হিসেবে আমার আর কি চাওয়ার থাকতে পারে বলুন? এবার আপনি বলুন, আপনার জীবনের ভালো অভিজ্ঞতার কথা কিছু। ভালো অভিজ্ঞতা বলতে আমি বিদেশের কোম্পানিতে চাকরি করতাম, পড়াশোনাতে ভালো ছিলাম বলে স্কলারশিপ পেয়ে বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলাম। আর সেখানে কাটানো মুহূর্ত আমার অন্যতম সেরা মুহূর্ত জীবনের। দেশ বিদেশের বিভিন্ন বন্ধু বান্ধবদের নিয়ে বেশ ভালোই কেটেছিল সেই সময়। অনেক রকম মানুষ, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে এসেছিলাম। বলেই থেমে একটু দীর্ঘশ্বাস ছাড়লেন অভিজিৎ বাবু। অনিমেষ ঘুম জড়ানো গলাতেই ব্যাপারটা বুঝতে পারল, আর একটু জড়ানো গলাতেই জিজ্ঞেস করল, কিছু হয়েছে অভিজিৎ বাবু? না, কিছু না। এবার আমার পালা, আমি প্রশ্ন করব? হ্যাঁ, করুন করুন। আচ্ছা, আপনি বললেন আপনি খুব সৎ এবং দায়িত্বশীল অফিসার। আপনি বেস্ট অফিসার হওয়ার জন্য পুরস্কারও পেয়েছেন। আপনার সমাজে অবশ্যই অনেক সম্মান আর প্রাপ্তি। এখানে শুধু একটা কিন্তু আছে। কিন্তু? কিসের কিন্তু? আপনি জীবনে জেনে শুনে রক্ষকের বেশে কখনো ভুল বা ভক্ষকের কাজ করেছেন? কখনোই না, একদম না। ঠিক বলছেন? হ্যাঁ, একদম ঠিক বলছি। কেন? এটা তো সমাজের সামনে। আমি পেছনের কথাটা জিজ্ঞেস করছি আপনাকে। পেছনে আবার কি হবে? আপনি এরকম কেন বলছেন? কিন্তু আপনার কাজের রেকর্ড তো অন্য কথা বলছে অনিমেষ বাবু। কি কাজ বলুন দেখি, কি প্রমাণ আছে আপনার কাছে? ওটাই তো, প্রমাণ না থাকলে সবাই ভালো সৎ, কিন্তু ওই থাকলেই জামাই লাল রঙের দাগ পড়ে। বলুন দেখি, আপনার কাছে কি প্রমাণ আছে? বলুন দেখি, কোন ঘটনার কথা আপনি জানেন? আপনি নিজে মুখে বললে ভালো হতো নাকি? আমার কিছু নেই এই বিষয়ে বলার মতন, তো কি বলবো? নিজে এসব কাজ করলে তবে না। আপনি ফালতু কথা বলছেন। বেশ 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 বেশ, তবে কিছু ঘটনা আগে বলি। এক, আজ থেকে 2 বছর আগের ঘটনা। লিভিং বেল নার্সিং হোম থেকে বাচ্চা পাচারের একদম সঠিক ইনফরমেশন নিয়ে আপনারা চেক করতে গেছিলেন 3 জন। বাকি 2 জন জুনিয়র অফিসারকে নিচে দাঁড়িয়ে থাকার অর্ডার দিয়ে ওপরে গিয়ে হাতে নাতে ধরেও ফেলেন কিছু ডাক্তার আর নার্সকে। নার্সিং হোম কর্তৃপক্ষ তখন আপনার সাথে 5 লক্ষ টাকার বিনিময়ে রফা করেন, আর আপনি তাদের ক্লিন চিট দেন। এই নার্সিং হোমটা চালাতে নিয়ে আপনার ঘনিষ্ঠ পরিচিত রাধা গোবিন্দ মণ্ডল, যিনি এখন আপনাদের হিসেবে নিখোঁজ। 2, দেশ বিরোধী কাজ কারবার এবং অস্ত্র পাচারের হদিশ করতে গিয়ে আপনি জানতে পারেন আপনার পরিচিত ব্যবসায়ী অর্চন রায়ের সঙ্গে গভীরভাবে যোগাযোগ রয়েছে এই কারবারিদের। অর্চন এতে টাকা ঢালতো আর সেই সঙ্গে মুনাফাও তুলতো। আপনি জানতে পেরে অর্চনের কাছ থেকে টাকা খেয়ে রাতের বেলা শহরের ফাঁকা রাস্তা থেকে তুলে নিলেন অফিস ফেরত 22 বছরের এক অপরিচিত এক নির্দোষ তরুণকে। তালদিঘির কালভার্টের কাছে নিয়ে গিয়ে ফলস এনকাউন্টারে মেরে দিলেন, আর অর্চনের কাছ থেকে বাজেয়াপ্ত হয়ে যাওয়া অস্ত্রগুলো তার পকেটে আর আশেপাশে রেখে তাতে হাতের ছাপ নিয়ে তাকে এই অসৎ কাজের সঙ্গে যুক্ত প্রমাণ করিয়ে যে সেরা অফিসারের পুরস্কারটা তুলে প্রমোশন নিলেন, আর একটা নির্দোষ ছেলেকে জঙ্গি সাজিয়ে দিলেন। সেটা সততার প্রমাণ নাকি? হ্যাঁ। 3, বিদিশা চ্যাটার্জি একজন প্রভাবশালী সমাজকর্মী, সমাজে অনেক নাম ডাক্তার, অথচ লোকচক্ষুর আড়ালে এই শহরের সব থেকে বড় দেহ ব্যবসার চক্র চালায় সে। আপনি সব জানতে পেরেছিলেন, কিন্তু তাও তাকে আপনি আড়াল করে দিলেন। কেন? কেন? কারণ সে আপনার শয্যা সঙ্গিনী ছিলেন। 4, উকিল গণেশ তেওয়ারি প্রধানত ধর্ষণের শিকার হয়ে যাওয়া গরিব মেয়েদের কেসগুলো সে নিত, লড়তো তাদের হয়ে বিনা পয়সায়। সমাজের চোখে সে ধন্য, তার মতন উকিল হয় না, কিন্তু প্রত্যেকটা কেসে সে হেরে যেত না প্রমাণের অভাবে না, ইচ্ছে করে। হ্যাঁ, ইচ্ছে করে উল্টো দিকের বড়লোক মক্কেলের কাছ থেকে মোটা টাকা নিয়ে আসলে সে কাজ করত ধর্ষকদের হয়ে। অগত্যা হয় মেয়েটিকে আত্মহত্যা করতে হতো, অথবা চলে যেতে হতো অন্য কোথাও বিচার না পেয়ে। কেসগুলো সাজানো হতো এমনভাবে যাতে মেয়েটি ইচ্ছে করে এদের ফাঁসিয়ে টাকা হাতানোর জন্য করেছে, আর এই উকিলকে ঠিক আপনিই করে দিতেন। আপনি, কারণ তার লভ্যাংশ আপনিও পেতেন, তাই না অনিমেষ বাবু? হ্যাঁ, তাই না? অনিমেষ দর দর করে ঘামছে,
তার হৃদস্পন্দন বেড়ে গেছে, হাত পা কাঁপছে তার। এই সমস্ত এত গোপন তথ্য এই লোকটার কাছে এলো কি করে? মনে মনে ভাবতে ভাবতেই অনিমেষ নড়ার চেষ্টা করল, কিন্তু নড়তে পারল না। সে নড়ার ক্ষমতা হারিয়েছে। এতটাই দুর্বল লাগছে যে সে রিভলভারটা বার করার ব্যর্থ চেষ্টা করছে। এই মুহূর্তে অনিমেষের শুধু মগজ আর চোখটাই যা একটু কাজ করছে। অসহায়ের মতন অস্ফুট স্বরে সে বলে উঠল, না, এইগুলো মিথ্যে, সব মিথ্যে, একটাও সত্যি না। অভিজিৎ বাবু অট্টহাস্যে ফেটে পড়ল। তারপরেই বলে উঠল, নড়াচড়ার ব্যর্থ চেষ্টা করছেন। রিল্যাক্স হয়ে বসুন, রিল্যাক্স হয়ে। কিছু করার ক্ষমতা আপনার এখন নেই। আর আপনি যে মাংসটা ঝটফট করে খাচ্ছিলেন, সেই মাংসে আর তারপর গ্লাসের জলে খুব সামান্য পরিমাণ একটা ড্রাগ মেশানো ছিল। হ্যাঁ, ড্রাগ। মানে আপনি মরবেন না, চাপ নেই, কিন্তু আপনার দেহটা না অসাড় হয়ে যাবে। অসাড়, কোনো কাজ করতে পারবেন না। শুধু ব্রেন আর চোখই যা একটু কাজ করবে, আর হার্ডলি একটু জড়িয়ে কথা বলতে পারবে। প্রায় 1.5 ঘন্টা মতন এই ফেজটা থাকবে। এটা খুব অল্প ডোজে হয়। ডোজটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মৃত্যুটা আবার অনিবার্য। কিন্তু এত চট করে আপনি মরবেন কিভাবে? হ্যাঁ, আপনাকে যে আপনার কর্মের ফল ভোগ করতে হবে। কর্মের ফল, হ্যাঁ। ও হ্যাঁ, আহা, আপনাকে বলতে ভুলে গেছিলাম, যে মাংসটা আপনি খেলেন না, সেটা রাধা গোবিন্দ মণ্ডলেরই মাংস। জর্জ, লুসি আর হগম্যান খুব তৃপ্তি করে খেয়েছে মানুষের মাংস। কথাটা শুনে সাধারণ মানুষের বমি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অনিমেষের শরীরের এমন হাল এই মুহূর্তে যে তার সেই শক্তিটুকু নেই। তার শুধু মাথা আর চোখেই শুধু যা কাজ করছে। ওহো, অনিমেষ বাবু, আপনি বলছিলেন না আপনি এসব করেননি? হ্যাঁ, দাঁড়ান, আপনাকে প্রমাণ দেখাচ্ছি। বলে উঠে পাশের ঘরের দিকে গেল অভিজিৎ। ও ঘর থেকে ল্যাপটপটা নিয়ে এলেন তিনি। ল্যাপটপ খুলে দেখালেন বেশ কিছু ভিডিও, যেগুলো প্রধানত রাধা গোবিন্দ বাবু, অর্চন, গণেশ তিওয়ারি এবং সঙ্গে আরও কয়েকজনের, যারা বিভিন্ন রকম সমাজের অবক্ষয়ের সঙ্গে যুক্ত। প্রত্যেকের সাথেই যে অনিমেষ এবং তার পুলিশ ডিপার্টমেন্টের অফিসারের যোগসূত্র আছে, সেটা তাদের সেই জবানবন্দিতেই আছে। শুধু তাই নয়, হাসপাতাল, থানা, কোর্টে বিভিন্ন অপরাধমূলক কাজেরও সিসিটিভির প্রমাণ রয়েছে। এই ভিডিওতেই দেখা যাচ্ছে মুখোশধারী কেউ তাদের উপর অত্যাচার করছে এবং তাদের থেকে সমস্ত গোপন কথা বের করে নিচ্ছে। কিন্তু যে অত্যাচার করছে তার পাশ থেকে কেউ একজন কিছু বলছে, সেটা কে দেখা যাচ্ছে না এখনো। কিন্তু এদের উপর নির্মম অত্যাচার চলেছে। খুব অস্ফুট স্বরে অনিমেষ বলে উঠল, এরা কোথায় এখন? একজন এই মুহূর্তে রান্না হয়ে গিয়ে আপনার পেটে, আর বাকিরা আমার পোষ্যদের পেটে। আপনি যা করছেন ঠিক করছেন না। আমি কি জানেন, আমার ডিপার্টমেন্টের লোকেরা আপনাকে ঠিকই খুঁজে বার করবে। অট্টহাস্যে ফেটে পড়েন অভিজিৎ। তারপর বলে ওঠেন, তাই? হ্যাঁ, তাই তো কিভাবে ধরবে? হ্যাঁ, কিভাবে? আপনাকে খুঁজে পাওয়া না গেলে কিভাবে ধরবে? আপনার সিম এই মুহূর্তে আউট অফ নেটওয়ার্ক। কেন জানেন? জঙ্গলের বিভিন্ন জায়গায় আমি আমার নিজের তৈরি জ্যামার বসিয়ে রেখেছি, যাতে কোনো ট্রেস না পাওয়া যায়। হ্যাঁ, আপনি নিজে কোথায় থাকবেন ঠিক নেই। আচ্ছা, আপনার বাইক, হ্যাঁ, আপনার বাইক খুলে পার্ট বাই পার্ট বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হবে। আপনার মোবাইল খুঁজেই পাওয়া যাবে না কখনো, কারণ মোবাইলের সিমটাই খুলে নেওয়া হবে। সুতরাং ট্রেসে বসিয়েও IMEI নাম্বার শো করবে না। যে জায়গাগুলো দিয়ে এসেছেন
সেই জায়গাগুলো ইতিমধ্যে আমার লোক প্রমাণ লোপাটের কাজ শুরু করে দিয়েছে। সামান্য কিছু পড়ে থাকলেও তা সরিয়ে নেওয়া হবে। হ্যাঁ, কাছাকাছি গ্রামের লোকেরাও আমার পক্ষে, হ্যাঁ ওরা জানে, কিন্তু কেউ কিচ্ছু বলবে না, কারণ ওদের সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচারও আমিই করেছি। আমি হ্যাঁ, শহরে আপনার পরিচিত বাদে যারা নিখোঁজ হয়েছে তারা আমার এই ডেরাতে এসেছিল। হ্যাঁ, এই ডেরাতে, এই কাছের গ্রামের অনেকে এই কারণে আমার হয়েই কাজ করে, বুঝলেন? ওরা কোনোভাবেই এই ডেরার কথা বলবে না, আর যদি কোনোভাবে জানতেও পারে পুলিশ, তাও কোনো প্রমাণ পাবে না। এখানে সোলার লাইট দেখছেন না, ওই যে, কেন জানেন? ইলেকট্রিসিটি বোর্ডের কাছেও কনজিউমারের ব্যাপারে কোনো ইনফরমেশন অবধি যাতে না থাকে। অনিমেষ অবসন্ন শরীরে বুঝতে পারছে যে শিকারী আজ হয়তো নিজেই শিকার। ক্রাইম ব্রাঞ্চের অন্যতম সেরা অফিসার আজ মাত খেয়েছে বুদ্ধি আর পরিকল্পনার কাছে। অনিমেষের মুখের কাছে অভিজিৎ এসে মুখে ক্রূর একটা হাসি নিয়ে বলে উঠল, কি জানতে ইচ্ছে করছে না কিভাবে এত কিছু জানলাম, আপনার পেছনেই বা কেন পড়লাম, তাই না? হ্যাঁ, জানবেন, সব জানবেন। ততক্ষণ একটু না হয় ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে নিন দেখি। আমি ততক্ষণে আপনার খাতির যত্নের ব্যবস্থাটা করি। হ্যাঁ, আপনার সব মনের প্রশ্নের উত্তর যেমন দেব, তেমনি আপনার আরো ভালো খাতির যত্নেরও ব্যবস্থা করব। ততক্ষণ আপনি একটু ঘুমিয়ে নিন, ঘুমিয়ে পড়ুন। সামনে এখন অনেক রাস্তা যে বাকি, ঘুমিয়ে পড়ুন। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসে অনিমেষের। কোনো কিছু বলা বা নড়াচড়ার ক্ষমতা সে হারিয়েছে ইতিমধ্যেই। চোখ যখন আস্তে আস্তে সে খুলল, তখন সে একটা প্রায় অন্ধকার ঘরে বন্দি। চোখে তখনও একটা হালকা নেশার ভাব তার কাটেনি। সে দেখল খানিকটা কুঠুরির মতন একটা ছোট্ট ঘর। সেই ঘরে একটা ধাতব পাটাতনে তাকে বেঁধে রাখা হয়েছে ধাতব লক দিয়ে। শরীরে তার কোনো জামা কাপড় নেই, পুরোটাই সে উলঙ্গ। তাকে যে পাটাতনে বেঁধে রাখা হয়েছে সেটাকে লিভার দিয়ে সরানো যায়। সেই লিভারের কন্ট্রোল সামনে একটা টেবিলে আছে, যেটা দুটো হাতল দিয়ে নিয়ন্ত্রিত হয়। এই পাটাতনের পেছন দিকে, অর্থাৎ অনিমেষের পিঠের দিকে, শিরদাঁড়ার দুই পাশে পিঠের পাখার সোজাসুজি দুটো ধাতব কাটা লাগানো গোল চাকা আছে, যেগুলো স্থির হয়ে আছে এখনো। যান্ত্রিক নির্দেশ পেয়ে ঘোড়ার অপেক্ষায়, যার সাথে দেহের স্পর্শ হলে নরমাংস ছিন্ন ভিন্ন হতে বাধ্য। পাটাতনের ওপর দিকে, অনিমেষের মাথার একটু ওপর দিকে একটা ছোট অপারেশন থিয়েটারে ব্যবহৃত লাইট জ্বলছে। ঘরে আরেকটা ডিম লাইট উল্টো দিকে টেবিলে লিভার কন্ট্রোল প্যানেলের পাশে জ্বলছে। অনিমেষের সোজাসুজি উল্টো দিকে মুখ করে অ্যাপ্রন পরে অভিজিৎবাবু কিছু একটা বই উল্টে পাল্টে দেখছেন। তার পাশে আরেকটা টেবিল রয়েছে, যার উপর বিভিন্ন সার্জিক্যাল এবং ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ রয়েছে। তার মধ্যে সিজার, ফোরসেপ রয়েছে করাত, এবং ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে ড্রিলিং মেশিন এবং আরও অন্য যন্ত্রাংশ। এত সব কিছু দেখে গলা শুকিয়ে আসে অনিমেষের। দাপুটে স্পেশাল অফিসারের গলা মরিয়া কণ্ঠে চিৎকার বেরিয়ে আসে, আমাকে ছেড়ে দিন, কেউ বাঁচবেন না আপনারা, আমি মরে গেলে একজনকেও ছাড়বো না আমি। অভিজিৎবাবু এতক্ষণ উল্টো দিকে ঘুরে বই উল্টাচ্ছিলেন। অনিমেষের কথা শুনে ঘুরে হাসতে হাসতে বললেন, ও, আপনার জ্ঞান ফিরেছে। ওয়েলকাম টু আওয়ার হেল। নরকে আপনাকে স্বাগত। কি দেখছিলাম বলুন তো? গরুর পুরাণ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কদিন আগে সাউথের অপরিচিত বলে মুভিটা দেখছিলাম, বুঝলেন? গরুর পুরাণ মতে অনেক ধরনের মৃত্যুর কথা লেখা আছে। ভাবছিলাম আপনার উপর দিয়ে একটা চেষ্টা করলে হয় না। তারপর ভাবলাম আপনি যে ধরনের পাপ কাজ কারবার করেছেন তাতে ওই শাস্তিও কম।
একটু বেশি শাস্তি দিতে হবে, এই যা। তবে না আপনি ছটফট করবেন বেশি সময় নিয়ে, আর আমাদের দর্শকরা যে আনন্দ পাবে। হ্যাঁ, দর্শক মানে? দেখুন, আপনি বাড়াবাড়ি করছেন। খুলুন বলছি, খুলুন আমার হাতের পায়ের লক, খুলুন। ও, আপনি তো জানেন না, এখনো আপনাকে তো বলাই হয়নি। ক্রাইম ব্রাঞ্চে আছেন যখন, আপনি ভালোভাবে ডার্ক ওয়েবের কথা শুনে থাকবেন বা জানবেন। আপনার সাথে আর যা যা হবে তা ডার্ক ওয়েবে টেলিকাস্ট হবে, বিভিন্ন দেশের ভিউয়ার্সরা দেখবে। তাতে আমার কাছে বিদেশি টাকা মানে ডলার ঢুকবে, ডলার। সেই ডলার দিয়ে জঞ্জাল সাফাই করব। জঞ্জাল। আমি কেন? আরো তো অনেকেই আছে, রাঘব বল, তাদের ধরুন। আমি আপনাদের সাহায্য করব, কথা দিচ্ছি। আরে ঠিক আছে মশাই, ঠিক আছে, আপনার সাহায্য লাগবে না। বিগত 7 বছর ধরে চুপচাপ কি এমনি এমনি আপনাদের উপর নজর রাখলাম? এখনই তো সুযোগ, প্রমাণ সবই আছে। আপনাদের কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না, আমিই করে নেব। আপনাদের সাথে আমার কিছু ব্যক্তিগত হিসেব মেটানো বাকি ছিল। আপনার ওই 4 পরিচিতর সাথেও ছিল, তাদের খোদাগঞ্জের টিকিটটা ধরিয়ে দিয়েছে। সহ্য ক্ষমতা এদের বড়ই কম, বুঝলেন? কেউ আধা ঘন্টাও টেকেনি। আপনাকে আমি চিনিও না, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই অভিজিৎ বাবু। আছে 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 আছে। আর আপনাকে ছেড়ে দিই বা কি করে বলুন তো? হ্যাঁ, আপনাকে খুনের জন্য আমি স্পেশালি সুপারিশও পেয়েছি। ওই যে কথাই আছে না, পাপ বাপ কেউ ছাড়ে না। আমাকে মারার সুপারিশ কে দিল আপনাকে? অভিজিৎ বাবু এবার অনিমেষের মুখের সামনে এসে বললেন, কেন? আপনি আপনার হবু বউয়ের সাথে যে অন্যায় করেছেন, তারপরও কি কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল? অভিষিক্তা? কিন্তু কেন? মনে করুন আপনি কি করেছিলেন তার সাথে। তার মতন শিক্ষিত মেয়ের পক্ষে কি এটা মেনে নেওয়া সম্ভব ছিল? সুন্দরী অভিষিক্তাকে পাওয়ার আকাঙ্ক্ষা আপনাকে অন্ধ করে তুলেছিল। অনেক অনুরোধের পর আপনার পাতা ফাঁদেই পা দেন অভিষিক্তা। সে তো আপনার সাথে দেখা করতে রাজি হয়েছিল, যাতে সে আপনাকে বোঝাতে পারে যে সে আপনাকে চায় না, তার অন্য কোথাও সম্পর্ক আছে। আপনি কি করলেন? তার ভালো মানুষের সুযোগ নিয়ে দেখা করলেন, তারপর তার শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে ভোগ করলেন তাকে, আর ক্যামেরাতে রেকর্ড করে রাখলেন সেই ঘটনার। ওপেন ফোরামে প্রকাশ করিয়ে দেবার ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখলেন তাকে। নিজের প্রভাব খাটিয়ে ভাঙিয়ে দিলেন তার সম্পর্ক। লোক লজ্জার ভয়ে মেয়েটা কাউকে কিছু বলতেও পারল না। এদিকে একতরফা ভাবে সবকিছু ঠিক করিয়ে নিলেন। মেয়েটা কোথায় যেত তাই সে সাহায্য নেয় ডার্ক ওয়েবের। আমাকে খুঁজে বার করে সে। ঘটনাচক্রে আমিও সেই সময় আপনার খুব কাছে পৌঁছানোর চেষ্টাই করছিলাম। যোগাযোগের পর পরিকল্পনা করতে দেরি হয়নি। কাল রাতে অভিষিক্তা আপনাকে অতবার করে একা থাকতে বলার, বাইক নিয়ে সবার থেকে আলাদা আসতে বলার কারণও কিন্তু এটাই। কিন্তু তারপর তো আমি ভালোবেসেছিলাম। তাই নাকি? হ্যাঁ তাই? তাহলে তারপর বিদিশা চ্যাটার্জির সাথে রাত কাটালেন কি করে? শুনুন, ধর্ষণের মতো জঘন্য কাজকে ডিফেন্ড করার জন্য ভালোবাসার গল্প ফাঁদাও একটা বড় অপরাধ, যেটা এখন করলেন আপনি। না না না, আমি সত্যি বলছি। সে সত্যি বলুন আর যাই বলুন, দর্শকদের এটাই ডিমান্ড, এক্সপ্লিসিট কন্টেন্ট। হ্যাঁ, কেন? আপনারাই তো বানাতেন বা এভাবে হাত শক্ত করতেন যারা এগুলোকে করছেন। ভুল করছেন অভিজিৎ বাবু, আপনি আমাকে চেনেন না। আমার হাত পা সোর্স কতদূর জানেন আপনি? যতদূরই হোক, আপনি এখান থেকে বেরোবেন তবে না আপনি হাত বাড়াবেন। রাগে সাপের মতন ফুঁসতে থাকে অনিমেষ সান্যাল। টেবিলে রাখা যন্ত্রপাতিগুলো নাড়াচাড়া করতে করতেই আবার বলে ওঠেন অভিজিৎ বাবু, রাধা গোবিন্দ বাবু, গণেশ বাবু, বিদিশা আর অর্চন রায়, 4 জনের কাছে এবং বাকি এখনো অবধি যারা নিখোঁজ হয়েছেন সবার কাছে বিদেশ থেকেই কল এসেছিল। ডার্ক ওয়েবে যখন আমি প্রথম ঢুকি তখন শুধু জানতাম দেশ বিদেশের বিভিন্ন সাইবার ক্রাইমের মাথা
বিভিন্ন অপরাধীদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো এই ডার্ক ওয়েব। সেখানে তাদের সাথে যোগাযোগ এবং তাদের দিয়ে কাজ করানো যায় অর্থের মাধ্যম। এর জন্য আমার অনেক অর্থের দরকার ছিল। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার দরুন ডার্ক ওয়েব নিয়ে একটা স্পষ্ট না হলেও ধারণা ছিল, কিন্তু কিভাবে কি হয় সে বিষয়ে পরিষ্কার ধারণা ছিল না। আমার কাজের প্রথম পিলার হিসাবে আপনারা 5 জনই লিস্টের টপে ছিলেন, অর্থাৎ অনিমেষ বাবু, আপনি, বিদিশা দেবী, অর্চন রায়, গণেশ বাবু এবং রাধা গোবিন্দ বাবু। আপনারা 5 জন টপ লিস্টে কেন ছিলেন তার একটা বড় কারণ আছে, হ্যাঁ সেটাও বলবো। তার আগে আমি কিভাবে কি করলাম শুনে নিন। বলে আবার অট্টহাস্যে ফেটে পড়ল অভিজিৎ বাবু। আবারও বলা শুরু করলেন, হাতে কড়া কি আর একটা যন্ত্রের সাথে ধাতব আওয়াজ করতে করতে। হ্যাঁ, কি যেন বলছি না, ডার্ক ওয়েব। হ্যাঁ, প্রথমবার ডার্ক ওয়েবে লগ ইন করি, সারা পৃথিবী থেকে ক্রাইমের সিন দেখে কেঁপে উঠতাম। তারপর আস্তে আস্তে ধাতস্থ হতে শিখলাম। খুন, জখম, কষ্ট দিয়ে মৃত্যু, হাত পা কেটে ঝুড়িয়ে রাখা, কি না দেখিনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে। তারপর আস্তে 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 বুঝতে শিখলাম সারা পৃথিবীতে কিভাবে ডার্ক ওয়েব কাজ করে। সারা পৃথিবী থেকে খুঁজে খুঁজে কিছু বাঙালি হ্যাকারদের বার করলাম। প্রথমে আপনাদের 5 জনকে দিয়েই নজরদারি আর প্রমাণ জোগাড় করা শুরু করলাম। আস্তে আস্তে আপনারা কে কখন কোথায় যান, কার সাথে কথা বলেন সেটা ট্র্যাক করতে আরম্ভ করলাম। আর এখানকার কাউকে আমি রাখিনি, কারণ তাতে খুঁজে পাওয়ার চান্স থাকে। ডিটেল ওরা কিভাবে কি করেছিল জানি না, আমার শুধু ইনফরমেশন দরকার ছিল। শুধু আপনারা নন, আরো যারা নিখোঁজ তাদেরও এভাবেই খবর দিয়ে ট্র্যাক করেছিলাম। আপনাদের মোবাইলের লোকেশন, যেখানে যেখানে যাচ্ছেন সেখানকার সিসিটিভির বিভিন্ন ফুটেজ হ্যাক করে প্রমাণ জোগাড় করে গেছি গত 7 বছর ধরে। এই বাড়িটাকেও সেভাবেই পরিবর্তন করেছে। এই ঘরটা হলো সেই গুপ্ত ঘরগুলোর মধ্যে একটা, যেখানে একসময় বিপ্লবীদের আশ্রয় দেওয়া হতো। সেই ঘরগুলোই আমি সেটআপের জন্য বেছে নিয়েছি, আর এগুলো মাটির তলায়, সুতরাং অনেক বেশি সুরক্ষিত। রাধা গোবিন্দ বাবুকে বা অর্চন রায় বা গণেশ বাবু বা বিদিশা সবাইকেই ফোন করে ব্ল্যাকমেল করা হয়েছিল বিদেশ থেকে। রাধা গোবিন্দ বাবু বা প্রথমে কেউ বিশ্বাস করতে না চাইলে তাদের কেস নাম্বার, পেশেন্ট বা ক্লায়েন্ট আইডি এবং আরো ঘটনার ডিটেলস পার্ট বাই পার্ট বলায় তারা ভয় পেয়ে যান। ভয় দেখানো হয় তারা ফোনে বলা অ্যাড্রেসে এক্ষুনি এসে না পৌঁছালে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হবে সেই সব ক্লেম। সম্মান হারানো বা পরিবারের কাছে মানহানি হবার ভয়ে তারা বেরিয়ে আসেন। রাতে ফোন করার কারণ রাত্রিবেলার সময় কম থাকে, মানুষের মাথায় একটু রাতের দিকে হুমকি পেলে একটু কম কাজ করে সাধারণ বুদ্ধি, তাই না? অনেক সময় সাধারণ বিচার বুদ্ধি লোপ পায়, এটা মানুষের সাধারণ ইনস্টিংক্ট। সেই কারণেই ফোন করার সময় রাতের বেলায় বেছে নেওয়া হতো। কেন একই সময়ে কল করা হতো এবার বোঝাতে পারলাম। তাদের নিজেদের গাড়িও আনতে আমরাই বারণ করতাম, যাতে কোনোভাবে গাড়ির ড্রাইভারও না জানতে পারে। হ্যাঁ, অনিমেষ থরথর করে কাঁপছে। এরই মাঝে দিনেশও এসে পড়েছে। অভিজিৎ টেবিল থেকে কড়া তুলে নিয়ে অনিমেষের গলার নিচের অংশে বুকে স্পর্শ করে আলতোর থেকে একটু বেশি চাপ দিয়ে অনিমেষের পেট অবধি কড়াটা টানতে লাগলো। চেঁচিয়ে উঠে হাত পা ঝটপটানোর চেষ্টা করতে বাধা পেল অনিমেষ। হাত পা যে বাধা, চামড়া কেটে রক্ত ঝরতে আরম্ভ করলো অনিমেষের। তারপর মুখের কাছে গিয়ে অভিজিৎ বলে উঠল, এবার জানতে ইচ্ছে করছে তাই তো, আপনারা এই 5 জন কেন, তাই না? ভয়ার্ত চোখে অনিমেষ তাকালো অভিজিৎ বাবুর দিকে। দাপুটে ক্রাইম ব্রাঞ্চের ইস্পাত কঠিন চোখ মুখো এখন ভয় সেঁটিয়ে গেছে পাপের প্রভাবে। প্রাণ ভয় তাকে জাঁকিয়ে চেপে ধরেছে। করাত টেবিলে রেখে অভিজিৎ বাবু এবার গিয়ে বসলেন লিভার কন্ট্রোল প্যানেলে। আবার বলা আরম্ভ করলেন অভিজিৎ বাবু,
মনে আছে? আজ থেকে ঠিক 10 বছর আগে আপনার পোস্টিং ছিল উত্তর বনগ্রাম বলে এই শহরেরই অন্য প্রান্তে একটা এলাকায়। খানিকক্ষণ মনে করার চেষ্টা করার পর হাঁফাতে হাঁফাতেই অনিমেষ উত্তর দিল, হ্যাঁ ছিলাম পোস্টিং ওখানে। বেশ 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 বেশ। নমিতা চট্টরাজের কথা মনে আছে? বছর 22-এর এক তরুণীর কথা। একটুখানি চোখ ছোট হয়ে গিয়ে আবার বিস্ফারিত হয়ে তাকিয়ে উঠল অনিমেষ। এত পুরনো পাপের হিসেবও যে এই তালিকায় থাকবে তা ধারণার বাইরে ছিল অনিমেষের। কি মনে পড়ছে তো অনিমেষ বাবু? অনিমেষের মনে পড়ে যায় সেই সময়ের কথা। ব্যবসায়ী অর্চন রায় তখন উত্তর বনগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ চাষের জমি অধিগ্রহণ করে নতুন কারখানা খোলার ব্যাপারে স্থির করেন। কারখানা খোলার ব্যাপারে কারোর সেভাবে আপত্তি ছিল না। অর্চন রায় ঠিক করেন সেখানকার সোজা সরল কম শিক্ষিত মানুষগুলোকে জমির সঠিক দাম না দিয়ে ভুল বুঝিয়ে আর ঠকিয়ে জলের দরে জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই সময়ে সেখানকারই বছর 22-এর এক তরুণী এই অন্যায়ের প্রতিবাদ করে ওঠে। নেপথ্যে তার বাবা। তার বাবার জমিও এই নজরে ছিল। তার নেতৃত্বেই সেখানকার কিছু মানুষ সাময়িক প্রতিরোধ গড়ে তোলে, যারা একটু আধটু বুঝতে পারত বা ভাবতে পারত। অর্চন রায় বুঝতে পারেন এভাবে হয়তো আটকানো সম্ভব না নমিতাকে। নমিতা একটা ছোট বেসরকারি ফার্মে চাকরি করত। একদিন অফিস থেকে বেরোবার একটু আগে ফোন আসে নমিতার ফোনে। ফোনের ওপারে অর্চন রায়। অনুরোধ আসে তার বাড়িতে এসে তার সাথে আলোচনা করার জন্য। সাহসী নমিতা সামান্যতম না ঘাবড়ে রাজি হয়। অফিস থেকে বেরিয়ে অটো নিয়ে পৌঁছায় অর্চনের বাড়ি। খুব ভালো ব্যবহার করে অর্চন তাকে আপ্যায়ন করে। সে বুঝতেও পারেনি অর্চন তার জলের গ্লাসে কখন হালকা ড্রাগ মিশিয়ে দিয়েছে, যা তাকে অচৈতন্য করে দেবে। তার অচৈতন্যের সুযোগ নেয় অর্চন আর ভিডিও করে রাখে সেই ঘটনার। তাকে জ্ঞান এলে ছেড়ে দেয় অর্চন। চুপচাপ বাড়ি ফিরে আসে নমিতা। অর্চন ভেবেছিল এভাবে হয়তো নমিতার মেরুদণ্ড সে গুঁড়িয়ে দেবে। বাড়িতে এসে বাবা মাকে সব খুলে বলায় তারাও বলেছিল এই ঘটনা চেপে যেতে আর হল্লা না করতে। কিন্তু নমিতার মতন শিক্ষিত মেয়ের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না। সে ঠিক করে সে প্রতিবাদ করবেই। সে থানায় এফআইআর লেখায়। এই সময় তার পাশে সে দাঁড়ায় সমাজকর্মী বিদিশা চ্যাটার্জি ও উকিল গণেশ তিওয়ারি। বিদিশার ওপর সে অন্ধভাবে ভরসা করতে থাকে, একজন মেয়েই আরেকজন মেয়ের কষ্ট বুঝবে, এই মন্ত্রেই সে বিশ্বাস করে। অনিমেষই এফআইআর নেয় নমিতার। বিদিশার সাথে গিয়ে মেডিকেল টেস্ট করে আসে নমিতা, যাতে তার ওপর শারীরিক নির্যাতন হয়েছে প্রমাণ পাওয়া যায়। তার মেডিকেল টেস্ট করেন রাধাগোবিন্দ বাবুই। গণেশ তাকে ভরসা যোগায় যে এই কেসে তার জয় হবেই। তদন্তকারী অফিসার হিসেবে তাকে সামনে এগিয়ে দেয় অনিমেষ। কিন্তু আদালতের সামনে বিচারের দিন দেখা যায় অন্যরূপ। রাধাগোবিন্দ বাবুর তৈরি করা রিপোর্টে দেখা যায় নমিতার উপর ধর্ষণের মতন কোনো ঘটনাই আসলে ঘটেনি। পারিপার্শ্বিক প্রমাণের অভাবের কথা জানায় অনিমেষ ও রীতিমতন আত্মসমর্পণ করেন গণেশবাবু। আদালত চত্বরে রীতিমতন বেশ্যা প্রমাণ করার চেষ্টা করা হয়। ভেঙে পড়ে নমিতা। আদালতের রায় নমিতার বিরুদ্ধেই যায়। আদালতের বাইরে বেরিয়ে সে জানতে পারে এক বিশাল চক্রান্তের কথা। বিভিন্ন সূত্র মারফত সে জানতে পারে তদন্তকারী অফিসার অনিমেষ বাবুর সাথে যোগাযোগ করে অর্চন রায়। তাকে মোটা টাকার রফায় প্রস্তাব দেওয়া হয় যে করেই হোক এই কেস ধামাচাপা দেওয়ার। অনিমেষ বাবুই বিদিশাকে তার কাছে পাঠান প্রত্যেক মুহূর্তের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য, যাতে অনিমেষ বাবু আর অর্চন রায়ের কাছে যায়। গণেশবাবুকেও পাঠানো হয় মোটামুটি কেসটা নিয়ে আত্মসমর্পণ করানোর জন্য। হাসপাতালে রাধাগোবিন্দ বাবুর সাথে চুক্তি হয় রিপোর্ট চেঞ্জ করিয়ে নকল রিপোর্ট তৈরি করানোর জন্য। সমস্ত কিছুই হয় মোটা টাকার বিনিময়ে। সে ঠিক করে শেষ দেখে ছাড়বে এবং উচ্চ আদালতে যাবে। প্রমাদ গণে এই 5 জনই, কারণ উচ্চ আদালত এটা নিয়ে অন্য তদন্তকারী অফিসার বা কোনো সিআইডির মতন সংস্থার কাছে যায়, তাহলে তাদের ধরা পড়ে যাওয়া নিশ্চিত।
সুতরাং তার আগেই আটকাতে হবে নমিতাকে। খুব দ্রুত তারা ছক কষে নেয়। নমিতা তার ভাইকে নিয়ে যখন একটু রাতের দিকে বাজার করে বাড়ি ফিরছিল, সেই সময় অর্চন রায়ের বেশ কিছু ভাড়া করা গুন্ডা তাদের অপহরণ করে নিয়ে যায় বেশ খানিকটা দূরে বাঁশঝাড়ে, যেখানে ভাইয়ের চোখের সামনে 10 জন জানোয়ার একে একে ধর্ষণ করে তাকে। গণধর্ষণের শিকার হয়ে অতিরিক্ত রক্তপাতে তৎক্ষণাৎ মৃত্যু হয় নমিতার। মৃত্যু নিশ্চিত করতে তার যোনিতে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় ও পা দুদিকে ধরে চিড়ে দেওয়া হয়। চোখের সামনে এই সমস্ত ঘটনা দেখে ট্রমাটাইজড হয়ে মানসিক ভারসাম্য ও বাকশক্তি দুটোই হারায় তার ভাই। মিডিয়াতে যাতে খবর না আসে তার জন্য সর্বশক্তি প্রয়োগ করে শয়তানেরা। তার ভাইকে পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হয়। নমিতার বাবা মাকে হুমকি দেওয়া হয়। অসহায় বাবা মা চুপ করে থেকে 1 মাসের মধ্যেই মৃত্যুবরণ করেন। চিরকালের জন্য চাপা পড়ে যায় মৃত নমিতার গুমড়ে থাকা কান্না। মনে পড়ছে অনিমেষ বাবু? অভিজিৎ বাবুর প্রশ্নে কেঁপে ওঠে অনিমেষ। সারা শরীর কাঁপতে থাকে। একসময় কন্ট্রোল বোর্ডের পাশ থেকে একটা লোহার রড বার করে অভিজিৎ বাবু। এরপর আস্তে আস্তে উঠে অনিমেষের পাশে এসে দাঁড়ায় অভিজিৎ বাবু। রড দিয়ে খুব আস্তে আস্তে আঘাত করতে থাকে অনিমেষের হাতে। অনিমেষ বাবু, নমিতাকে গণধর্ষণ করার পর লোহার রড ঢুকিয়ে তারপর 2 পা 2 দিকে টেনে চিড়ে দেওয়া হয়েছিল। আর যারা করেছিল বা যে করিয়েছিল তাদের আপনি গার্ড করেছিলেন, তাই না? কিভাবে একটা সৎ মেয়েকে তিলে তিলে শেষ করেছিলেন আপনারা, মনে আছে? একটা শিক্ষিত মেয়েকে চক্রান্ত করে বেশ্যার বদনাম দিয়েছিলেন। অর্চন রায় আর এই কর্মকাণ্ডে যারা জড়িয়ে ছিল আবনিবাদের সবাই শাস্তি পেয়েছে। এমনকি যে 10 জন জড়িত ছিল সেই গণধর্ষণ কাণ্ডে তাদের মধ্যে 6 জন শাস্তি পেয়ে গেছে। বাকি রয়েছে আর 4 জন, যারা আগামী কয়েকদিনের মধ্যেই শাস্তি পাবে। নমিতার কিরকম কষ্ট হয়েছিল একবার একটু পরখ করে দেখুন তো। একটা ভালো মেয়েকে আপনারা শেষ করেছেন। ডার্ক ওয়েবের দর্শকরা পরে দেখবে আপনার সাথে ঘটতে চলা ঘটনাটা। আগে আমার বিচার সেরেন। কি করবেন আপনি? কি করছেন না? বাড়াবাড়ি করছেন। ছাড়বো না আপনাকে। আপনি অনিমেষকে চেঁচাতে দেখে তার মুখে এসে লিউকোপ্লাস্ট আটকে দিয়ে যায় দীনেশ। আর অভিজিৎ বাবু রড নিয়ে মাটিতে আক্রোশে আঘাত করে ধাতব শব্দ করতে থাকেন। অনিমেষ পেছন দিকে ভয়ার্ত চোখে তাকানোর চেষ্টা করতে থাকে। মুখে হাসি ফুটে ওঠে অভিজিৎ বাবুর। কিছু না বলেই হঠাৎ করে সেই লোহার রড অনিমেষের বায়ু ছিদ্র দিয়ে তার শরীরে ঢুকিয়ে দেয়। মুখ লিউকোপ্লাস্ট দিয়ে বাধা থাকায় গলা দিয়ে শুধুমাত্র গোঙানির আওয়াজ বেরিয়ে আসে অনিমেষের। এবার ভেতরে রড ঢুকিয়ে মোচড়াতে থাকে অভিজিৎ বাবু। যন্ত্রণায় ছটফট করতে থাকে অনিমেষ। এভাবে 2-3 মিনিট চলার পর অভিজিৎ ছেড়ে দেয় অনিমেষকে। খুলে দেওয়া হয় মুখের বাঁধন। রক্তে ভেসে যাচ্ছে সেই ধাতব কাঠামো। দেওয়ালে হেলান দিয়ে রডটা রেখে দিয়ে অভিজিৎ বাবু প্রশ্ন ছুড়ে দেয়। বলুন অনিমেষ বাবু, আর কি জানতে চান? হাফাতে হাফাতে কোনো রকমে অনিমেষ বলে ওঠেন, মেয়ের জন্য এত কিছু কেন গেছিল সে আপনার? গেছিল। দীর্ঘশ্বাস ফেলেন অভিজিৎ বাবু। কলেজে আমার থেকে 1 ইয়ার নিচুতে ছিল নমিতা। আমার আর ওর স্ট্রিম আলাদা হলেও কলেজ প্রোগ্রামে আলাপ হয় এবং আস্তে আস্তে ভীষণ কাছের একজন ভালো বন্ধু ও মানুষ হয়ে ওঠে সে আমার অত্যন্ত বিশ্বস্ত কাছের বন্ধু ছিল। তার দিক থেকে কিছু তৈরি হয়েছিল কিনা জানি না, কিন্তু আমি আস্তে আস্তে ওকে ভালোবেসে ফেলেছিলাম।
কখনোই আমি সেটা জানাতে পারিনি। কলেজ শেষ হলে আমি বিদেশের ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাই। আমার ভালো লাগার কথা বাড়িতে জানালেও বলে ওঠা হয়নি নমিতাকে। হয়তো বন্ধুত্ব হারিয়ে ফেলার ভয় থেকে আমি বলতে পারিনি। বাড়িতে সবাই জানায় বিদেশের পড়াশোনা শেষ করে এসে তারপর বিয়ের কথা বলতে। আমিও তাতেই রাজি হয়ে যাই। হোয়াটসঅ্যাপ আর সোশ্যাল মিডিয়াতে আমাদের যোগাযোগ থাকতো, কথা রোজই হতো। ওর নিজের মুখ থেকেই অর্চন রায় আর তার জমি কেলেঙ্কারির খবর শোনে। এরপর হঠাৎই বেশ কয়েকদিন তার সাথে আমি যোগাযোগ করে উঠতে পারিনি। তার মুখে তার কাজের চাপের কথা শুনেছিলাম, তাই ভেবেছিলাম হয়তো কাজের চাপে সে কথা বলতে পারছে না। বেশ কিছুদিন এইভাবে চলার পর আমি কন্ট্যাক্ট করতে থাকি, কিন্তু কন্ট্যাক্টটা না করতে পারি না। আমি আমার বাড়িতে যোগাযোগ করে জানতে পারি। আমি তখনই ফিরে আসার পরিকল্পনা করলেও মা মাথার দিব্যি দিয়ে বসে ওই মেয়েকে যেন মাথা থেকে বার করি। এর কারণ যদিও আমি জানি, আপনাদের তৈরি করা চক্রান্তে আর ভুয়ো খবরে আমার মা বাবাও প্রভাবিত হয়। বুকে কষ্ট নিয়েই আমাকে পরিকল্পনা পরিবর্তন করতে হবে। মন দিয়ে চাকরি করে অনেক টাকা নিয়ে ফিরে আসি জানেন, আর আমার অনলাইনে অন্য একটা কাজও খুঁজে নিই। আমার মা বাবা ততক্ষণে কত হয়েছেন। আমি ফিরে আসি 3 বছরের মাথায়। খুঁজে বার করি নমিতার ভাই দীনেশকে এক মানসিক হসপিটাল থেকে। হ্যাঁ, দীনেশ ওরই ভাই, আমার না। নমিতার আজ আমার সাথে থাকলে যে কাজটা করতাম সেটাই করেছি আমি। ওরা আলাদাভাবে ভালো করে চিকিৎসা করায়, পুরো মানসিক ভারসাম্য না হারানোই যত্ন নিয়ে চিকিৎসায় সাড়া মেলে। আমি এদিকে ডার্ক ওয়েবের মাধ্যমে উপায় কিভাবে কি করা যায়, নজরদারি করা যায় তার খোঁজ নিয়ে নেটওয়ার্ক তৈরি করতে ব্যস্ত থাকি। বেশ কয়েক মাসের চেষ্টায় নেটওয়ার্ক তৈরি হয়। আমার হয়েই কাজ করে এখন তারা। দীনেশ সুস্থ হয়ে ওঠে ঠিকই, কিন্তু ওর মুখের ভাষা আর ফিরে না। 7 বছর ধরে রীতিমতন ছক কষে নজর রেখে তবেই কাজে নামা। দীনেশই এখন এই কাজে সাহায্য করে। এখনো ভিডিও করা বা লাইভ করা ডার্ক ওয়েবে শুরু না করার কারণ হচ্ছে এই কথাগুলো, যেগুলো এতক্ষণ আমাদের মধ্যে হচ্ছে। কোনোভাবেই কোনো দিকেই যাতে এখানে কি হচ্ছে, কেন হচ্ছে তার প্রমাণ না থাকে। যা হয়েছে ভুল হয়েছে অভিজিৎ বাবু, আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, কাউকে কিছু বলবো না। সবাইকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো। আমি নিজেও তো স্বীকার করবো, কিন্তু প্লিজ আমাকে প্রাণে মারবেন, আমাকে প্রাণে মারবেন না, দয়া করে ছেড়ে দিন। না না না, কখনোই না। আর ভাবেন না যে আমি নমিতার জন্যই এগুলো করছি। শুধু নমিতার মতনই কারোর প্রেমিকা, স্ত্রী, বোন, বান্ধবী, পরিবারের বা পাড়ার কোনো মেয়ে যাতে নিরাপত্তাহীনতার শিকার হয় তার জন্য করি। ডার্ক ওয়েবে এক একটা এপিসোডে আমাদের অনেক ফলোয়ার, অনেক। আর হ্যাঁ, আপনার হবু স্ত্রীর মতন যদি কেউ সুপারি দেয়, সে ঠিক কথা বলছে কিনা যাচাই করে সেটাও করা হয়ে থাকে। আর কাছাকাছি গ্রামের লোকও কিছুই বলবে না, কারণ টাকা দিয়ে সবার মুখ যে বন্ধ হয়ে থাকে। তাদের পরিবারের সাথে যে অন্যায় হয়েছে ক্ষেত্র বিশেষে আমি সেই শাস্তিও দিই। শহরে যে 18 জন নিখোঁজ হয়েছে এখনো অবধি, সব মিলিয়ে সবাই এখানে এসেই দম ছেড়েছে। ফ্যাল ফ্যাল করে অভিজিৎ বাবুর দিকে তাকিয়ে থাকে অনিমেষ। যাকে দীনেশ কথা বলতে না পারলেও শুনতে পায়। দীনেশ, ক্যামেরাটা সেট করো, আর ইন্টারনেট কানেকশন সেট আপ হয়ে গেছে তো? মাস্কটা দাও শুধু। এবার শো শুরু হওয়ার পালা। অনিমেষ দেখল দীনেশ ও অভিজিৎ বাবু সেই মুখোশটা পরে নিল, যেটা সে ঘরে অভিজিৎ বাবুর ফোনে দেখানো ভিডিওগুলোতে দেখেছিল। অনিমেষ বুঝতে পারে, অর্থাৎ এরা দুজনেই জড়িত। শুধু ধাতব পাটাতনের উপর উলঙ্গ ও রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে অনিমেষের সামনে মুখোশ পরিহিত দীনেশ ও অভিজিৎ বাবু।
দীনেশ আবারও গিয়ে অনিমেষের মুখ বেঁধে দেয়। ইংরাজিতে মুখোশ পরিহিত অভিজিৎ লাইভ অত্যাচারের ভিডিও পরিবেশন শুরু করে। কয়েক হাজার ভিউয়ার ইতিমধ্যে ততক্ষণে দেখা আরম্ভ করে দিয়েছে। আমাদের নতুন লাইভে আপনাদের সুস্বাগতম। আজ আমরা চাক্ষুষ করতে চলেছি। আজ রক্ষকরূপী ভক্ষকের ওপর আমরা অত্যাচার করব। দেখা যাক আপনারা কি কি দেখতে চান। আমাদের প্রথম অনুরোধ পাঠিয়েছেন চার্লস ইংল্যান্ড থেকে। তিনি চাইছেন যেন আমরা খানিকটা করাত দিয়ে স্যাম্পলের হাত কেটে ঝুলিয়ে রাখি দেহ থেকে। ফিনকি দিয়ে ছিটকে পড়া রক্ত নাকি ওনার ভালো লাগে। আবার একটা রিকোয়েস্ট পেয়েছি আমরা, দেখি কি চাওয়া হচ্ছে। কেনিয়া থেকে বেনসন চাইছেন আমরা যেন স্যাম্পলের দাঁত এক এক করে তুলে ফেলি। ধৈর্য ধরুন, সব হবে, সব সব এক এক করে সব অনুরোধ রাখা হবে। মুখ বাঁধা অনিমেষ এমন সব অনুরোধ শুনতে পেয়ে আঁতকে ওঠে। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। আবারও অভিজিতের গলা শোনা যায়। ইংরেজিতে সে বলে চলেছে ডার্ক ওয়েবের দর্শকদের, শান্ত নিরীহ মুরগির চেয়ে তোমরা সবাই তাগড়াই কাটা মুরগি তোমরা পছন্দ করো, আমরা জানি। সেই জন্যই আমাদের এই এপিসোড। সবাই সঙ্গে থাকো। দীনেশ তৈরি ছিল সরঞ্জাম নিয়ে। অভিজিতের নির্দেশ পেয়ে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে এগিয়ে যেতে থাকে দীনেশ। অনলাইনে আসা অনুরোধ মতো তার 16টা দাঁত উপড়ে নেওয়া হলো। লিভারের কেরামতিতে ডান হাত উল্টো দিকে ঘুরিয়ে হাত ভেঙে দেওয়া হলো। পা অর্ধেক কেটে রেখে দেওয়া হলো। কাঁটা লাগানো চাকা চালিয়ে পিঠের পাখার অংশে গভীরভাবে ক্ষত সৃষ্টি করা হলো। রক্ত ছিটকে পড়ে দেওয়াল লাল হয়ে উঠল। যত বেশি রক্ত তত যেন ভিউয়ার্স। ডার্ক ওয়েব যেন কোনো এক এমন অন্ধকার জগৎ যেখানে মানসিক রোগী ও অপরাধীদের আনাগোনা। এভাবে ঘণ্টাখানেক চলার পর অত্যধিক রক্তপাতে মৃত প্রায় অনিমেষ। এই মুহূর্তে হঠাৎ অভিজিৎ বলে উঠল, আপনাদের অনুরোধ মতন বিভিন্ন রকম ট্রিটমেন্ট করা হলো। এবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্পেশাল ট্রিটমেন্ট আপনাদের জন্য। ড্রিলিং মেশিন দিয়ে স্যাম্পলের ওপর ট্রিটমেন্ট স্টার্ট হবে। খুলে ফেলা হবে খুলি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দীনেশ হাতে ড্রিলিং মেশিন তুলে নেয়। এগিয়ে যেতে থাকে অনিমেষের দিকে। অভিজিতের অট্টহাস্যে কেঁপে ওঠে ঘর। অনিমেষ দীনেশকে এগিয়ে আসতে দেখে দুর্বল কণ্ঠে বলে ওঠে, ঘুরতে থাকা ড্রিলার অনিমেষের কপালে ঠেকাতেই দেওয়ালে আবার রক্ত ছিটকে পড়ল। অভিজিৎ বাবু কাগজ পড়ছেন টেবিলে বসে। তার 3 পোষ্য তখন দুপুরে রান্না করা মানুষের মাংসগুলো অতি তৃপ্তিতে খাচ্ছে। অনিমেষ বাবুর মতন পাপী মানুষদের মাংসের স্বাদ হয়তো অনেক বেশি, তাই হয়তো গোগ্রাসে গিলছে তারা। 8টা বাজতেই সামনে খোলা ল্যাপটপে ডার্ক ওয়েব থেকে বার্তা এসে পৌঁছালো, কাউন্সিলর প্রণব দণ্ডপাঠ অন হিজ ওয়ে। কিপ দীনেশ রেডি টু ওয়েলকাম হিম ফর দি নেক্সট ট্রিটমেন্ট। ভিনদেশ থেকে তার হয়ে কাজ করা হ্যাকারের থেকে মেসেজটা পেতেই দীনেশকে বলে উঠল, দীনেশ, তুমি চলে যাও রাস্তার ধারে। শিকার যে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। দীনেশ তৎক্ষণাৎ বেরিয়ে যেতেই অভিজিৎ বাবু ঘরে ঢুকে তাকালেন তার পোষ্যগুলির দিকে। তারা তখন খাওয়া শেষ করে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে তার দিকে। তাদের এই দশা দেখে হেসে অভিজিৎ বলে উঠল, আর একটু ধৈর্য ধরো, নতুন স্যাম্পল আর নতুন রেসিপি আসছে তোমাদের জন্য। ট্রিটমেন্ট হয়ে গেলেই ফ্রেশ মাংস রান্না করে দেব তোমাদের জন্য।
আপনারা শুনছিলেন ফিকশন দুনিয়ার বিশেষ নিবেদন, লেখক অঙ্কুশ অধিকারীর কলমে দ্য ট্রিটমেন্ট। আজকের গল্প পাঠে ছিল অভিক সাহা, অনিমেষের চরিত্রে সৌরভ সাহা, সমরেশের চরিত্রে নীল চক্রবর্তী, অভিষিক্তার চরিত্রে দুর্বা গোস্বামী, অভিজিতের চরিত্রে দিব্যেন্দু গোস্বামী। এছাড়াও অন্যান্য চরিত্রে ছিল পার্থ এবং বৈশম্পায়ন। গল্পের সাউন্ড ডিজাইনে দেবদত্ত রায়, শব্দ সংযোজনায় সুদেশনা মণ্ডল। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব না করে আমাদের চ্যানেল থেকে চলে যান, তাই সকলের কাছে বিনীত অনুরোধ, আপনাদের সকলের পরিবার ফিকশন দুনিয়াকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর পরবর্তী সপ্তাহে আমরা ফিরছি আরও একটি নতুন থ্রিলার গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। টাটা, বাই।